তো আমরা গত ক্লাসে কিছু বিষয় আমরা দেখেছিলাম, একটু আমাকে সময় দেন। গত ক্লাসে আমরা এসইও নিয়ে কথাবার্তা বলেছিলাম। আমি একজনের কাছ থেকে একটু শুনতে চাই। আসলে আমার প্রশ্নটা হচ্ছে, একজনের উত্তর দেবেন, তবে হ্যান্ড রেজ করবেন, আমি একজনের কাছ থেকে প্রশ্ন উত্তর নিব আর কি। প্রশ্ন হচ্ছে, এসইও কি, এসইও আমরা কেন করব, এসইও করলে আমার লাভ কি? একটু হ্যান্ড রেজ করতে হবে, আমি দেখতে চাই যে এই প্রশ্নের উত্তর কে দিবেন। 2 জন, 3 জন, আচ্ছা মাত্র 3 জন আপনারা হ্যান্ড রেজ করেছেন। আর বাকি যারা আছেন তারা কি বুঝেছেন নাকি হ্যান্ড রেজ বুঝেছেন ঠিকই, বাট হ্যান্ড রেজ করেন নাই? বুঝে থাকলে একটু হ্যান্ড রেজ করতে হবে ভাইয়া। গত ক্লাসের টপিক যদি বুঝে থাকেন কেউ, হ্যান্ড রেজ করতে হবে। আমি তো দেখবো যে হ্যাঁ আসলে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি বা পারছি না, এই বিষয়টা একটু চেক করবো আর কি। আচ্ছা, রায়হান ইমন, রায়হান ইমনকে আমি সুযোগ দিচ্ছি, আপনি প্রশ্ন উত্তর দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোশ্চেনটা আবার একটু বললে বলেছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আমরা ফার্স্ট প্রশ্ন যে এসইও কি, এসইও করলে কি হয়, বা আমরা কেন এসইও করব, এসইও করে আমাদের লাভ কি? স্যার এসইও এর পুনরুক্ত সার্চ ইঞ্জিন অপটিমাইজ, মানে এসইও হচ্ছে আমরা কি একটা ওয়েবসাইট বা ওয়েবসাইট আমরা র্যাঙ্ক গুগলে র্যাঙ্কে ফার্স্টে নিয়ে আসবো। এগুলা বিভিন্ন রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চ করে, বিভিন্নভাবে রিসার্চ করে এসইও এর রিকোয়ারমেন্ট ফিল আপ করে আমরা টপ পেজে নিয়ে আসবো গুগলে। এটাই মূলত। আচ্ছা, এতে আমাদের লাভ কি? এতে আমাদের লাভ যেমন বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দেয়, যেমন আচ্ছা, আমি আরেকজনের কাছ থেকে শুনবো। এমডি সায়েদ সালমান হাসান, সায়েদ সালমান হাসান। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি জি, প্রশ্ন কি শুনতে পেরেছেন জি আপনি? ভাইয়া, জি ভাইয়া শুনতে পেরেছি ভাই। আমি কি হুম, বলবো? জি জি। জি, জি ভাইয়া, সার্চ ইঞ্জিন এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আগের ভাই বললেন। এসইও আমরা করব আসলে, যদি এক কথায় বলি, যে নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের ব্যবসাকে গ্রো করার জন্য। যদি মনে করেন আমার একটা বিজনেস আছে, তো ওইটা আমি আরো ডিজিটাল মাধ্যমে এই লকডাউনের সময় যদি আমি আরো ভালোভাবে আমার সেল গুলা বাড়াতে চাই, আমার নতুন কাস্টমার নিয়ে আসতে চাই, তখন আমি অনলাইনে চাইবো যে আমার যে সাইট আছে, ব্যবসার সাইট, ওইটা যেন আরো মানুষের কাছে সহজলভ্য বা সহজে উঠে দাঁড়ায়। তো ওই জন্য আমি আমার সাইটকে আর কি এসইও করব। তখন এসইও করলে যখন ওই রিলেটেড কোনো কিছু মানুষ সার্চ করবে, তখন আমার সাইটটা তাদের সামনে এড আকারে বা হয়তো পুরো সাইটটা পপ আপ হবে। তার ফলে হয়তো যদি আমার সাইটটা ভালো থাকে, ভালো সুন্দর ডিজাইন থাকে, তখন অনেক কাস্টমার আছে যারা হয়তো এমনি সার্চ করার জন্য আসছিল, কিন্তু আমার ওয়েবসাইটে ঢুকে আমার এক দুইটা জিনিস পণ্য ক্রয় করে নিয়েছে। এইটাই আসলে মূলত হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর আমার লাভটা হলো আমি যেন আমার সেলস বাড়াতে পারি, আমার নিউ কাস্টমার ক্রিয়েট করতে পারি। এটাই। থ্যাংক ইউ সালমান, অনেক ভালো বলেছেন। আমি রঘুনাথ সিং এর কাছে শুনবো যে আপনি গুগল সার্চ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এই পেজে আপনি কি কি দেখতে পান, বা এই পেজটা আসলে কোনটা, সার্চ যেটা, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ? আচ্ছা, সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ হলো আমি গুগলে কোনো কিছু লিখে সার্চ দেওয়ার পর প্রথমে আমার সামনে যে পৃষ্ঠাটা প্রদর্শিত হয় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই পেজে কি কি দেখা যায়? আর এটাতে, এই পেজে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে 10টা এবং কিছু কিছু ক্ষেত্রে 20টা রেজাল্ট দেখা যায়। যেখানে আপনার সাইট, আপনি যে সাইটটা নিয়ে সার্চ দিবেন বা যে জিনিসটা নিয়ে সার্চ দিবেন, এই জিনিসটার ব্যাপারে ধারাবাহিকভাবে, মানে সবচাইতে যেটা বেশি গুরুত্বপূর্ণ বা সবচাইতে যারা বেশি যে বিষয়টা নিয়ে সার্চ করে সেটা সবার উপরে থাকে, এবং যেটা নিয়ে মানুষ কম সার্চ করে সেটা পিছনে থাকে, এই আর কি। আচ্ছা, এখানে আরও হচ্ছে বিষয় হচ্ছে যে আমরা এই সার্চ পেজ থেকে
পৃথক পৃথকভাবে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারি, যে ইমেজ দেখতে পারি, ভিডিও দেখতে পারি, নিউজ দেখতে পারি, হ্যাঁ তাই না? হ্যাঁ, ইমেজ, ভিডিও, হ্যাঁ, তারপরে গুগল ম্যাপস, আরো অনেক কিছু দেখা যায়। রাইট। তো আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আমি আপনাদের সবাইকে মিউট হ্যাঁ করে শিওর। দিচ্ছি, মিউট করে দিয়ে আজকে ক্লাসটা আমরা শুরু করি। গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এসইও সম্পর্কে কিছু বেসিক আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো আজকেও আমরা কিছু বেসিক আলোচনা দেখব। আমরা এই স্লাইডটা দেখেছিলাম, তারপরে আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এটাও দেখেছিলাম, তারপরে আমরা গুগল বট যেটা গুগল ক্রলার রোবট ডক্স টিএক্সটি এইটাও দেখেছিলাম। দেন তারপরে আমাদের গুগলের সাথে যে অন্যান্য সার্চ ইঞ্জিন যারা আছে তাদের ক্ষেত্রে কীভাবে মানুষ সার্চ করে বা কোন কোন সার্চ ইঞ্জিনগুলো বেশি ব্যবহৃত হয় এই বিষয়গুলো দেখেছিলাম, এটা থিওরিক্যালি। আর কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর দেখেছিলাম, যে কোন কোন বিষয়গুলো অপটিমাইজ করে নিলে গুগলের র্যাঙ্কে আসা সহজ হয়। আর একটা বিষয় হচ্ছে যে এই স্লাইড পর্যন্ত আমরা এসেছিলাম আর কি। তো এই স্লাইডে আসার পরে আমাদের আর ক্লাসটা এগিয়ে নেওয়া হয় নাই, ক্লাস এন্ড করতে হয়েছে। তো আজকে আমরা কিছু কমন শব্দের সাথে পরিচিত হব। হ্যাঁ, যে শব্দগুলো সম্পর্কে আপনি কাজ করার জন্য, আপনি কোনো কোম্পানিতে হোক বা কোনো ক্লায়েন্টের কাজ হোক, এবং আপনার নিজের জন্য তো অবশ্যই, এই শব্দগুলোর সাথে আপনার বারবার পরিচয় হতে থাকবে, এবং এগুলো সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা না থাকে আপনি কাজ করতে গিয়ে আটকে যাবেন। তো এক নম্বর বিষয় হচ্ছে ওয়েব পেজ। কিছু কমন ওয়ার্ড হচ্ছে ওয়েব পেজ, ইউআরএল, কন্টেন্ট, ভিজিটর, ট্রাফিক, এই শব্দগুলি আছে। তো আমরা একটার পর একটা দেখে আসবো আর কি। প্রথমে দেখবো যে ওয়েব পেজ কী জিনিস বা ওয়েব পেজ কাকে বলে। আমরা সার্ভিম্যান ফাউন্ডেশনের ওয়েবসাইটে যাই, একটু দেখে আসার চেষ্টা করি। যে দেখেন ওয়েবসাইট বা ওয়েব পেজ কী জিনিস। আমরা গুগলে যখন বিভিন্ন নাম ধরে সার্চ করি, এই নাম ধরে সার্চ করার সময় আমরা একটা অ্যাড্রেস বারে একটা নাম দেখি, যেমন এটা হচ্ছে servihumanfoundation.org। অনেক ওয়েবসাইট আছে যে .com, .net, এটা হচ্ছে ওয়েব পেজের ডোমেইনের নাম, ওয়েব পেজের নাম না। ভালো করে খেয়াল রাখবেন, ওয়েব পেজের ডোমেইনের নাম আর ওয়েব পেজের নাম কিন্তু আলাদা হয়। যেমন ট্যালেন্ট, এটা একটা পেজ। অ্যাচিভমেন্ট, এটা একটা পেজ। এটা হচ্ছে হোম পেজ, এটা গ্যালারি পেজ, পাবলিকেশন, এগুলো আলাদা করে পেজ। যে ওয়েবসাইটে যতগুলো পেজ থাকে এই পেজগুলোকে বলা হয় ওয়েব পেজ। আর ওয়েবসাইট হচ্ছে এই সমস্ত পেজগুলো মিলে যে একটা প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এই টোটালটার নাম হচ্ছে ওয়েবসাইট। এখন দেখেন একটা ওয়েব পেজে বা ওয়েবসাইটে কি থাকতে পারে। কোম্পানির বা আপনার ক্লায়েন্টের বা ব্র্যান্ডের লোগো থাকে, সোশ্যাল মিডিয়া থাকে, কিছু অন্যান্য পেজ থাকে, তারপরে ওই ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট কিছু পেজ থাকে, ছবি থাকে, লেখা থাকে, বাটন থাকে, তাই না? তারপরে হচ্ছে এই যে ভিডিও থাকে, অনেক কিছু থাকে। আপনি ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট আপনি রাখতে পারেন। তো ক্লায়েন্ট যখন এসইওর কাজের জন্য কথা বলবে, বা যখন হচ্ছে কোনো কোম্পানিতে যখন আপনি জব করবেন, আপনার কাছে প্রশ্ন হতে পারে যে আপনি কোনটার এসইও পারেন, ওয়েব পেজের পারেন নাকি অন্য কোনো সাইটের পারেন। যেমন অন্য কোনো সাইট বলতে ইউটিউব। দেখেন এইটা কিন্তু সার্ভিম্যান ফাউন্ডেশনের ইউটিউব পেজ, তাই না? আপনারা যদি যে কোনো ওয়েবসাইটে যদি যান, দেখেন এই সবগুলোই কি ইউটিউব। তো এইগুলোরও কিন্তু এসইও করতে হয়। তাহলে ওয়েব পেজের এসইও করা ভিন্ন, আর অন্যান্য মিডিয়া যেটা সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য, ইভেন ফেসবুকে যদি আপনি কোনো পোস্ট করেন, যদি আপনার পেজ হয়, সেটারও কিন্তু একটা অন পেজ এসইও হয়, ওইটারও কিন্তু একটা অফ পেজ এসইও সিস্টেম আছে, তাই না? তাহলে ওয়েব পেজের এসইওর সাথে অন্যান্য যে এসইওগুলোর মিল আছে। আপনি যদি ওয়েব পেজের এসইও করতে পারেন, অন্যান্য যে বিষয়গুলো এগুলো এমনিতে এসইও করতে পারবেন। যেমন হচ্ছে আপনি যদি ওয়েবসাইটের এসইও করতে পারেন, ইউটিউবের এসইও করা আপনার কাছে কোনো কঠিন কোনো কিছু হবে না। আচ্ছা, তো ওয়েবসাইট সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে যে এই ওয়েবসাইটের পেজ কয়টা, বা ক্লায়েন্ট কি নির্দিষ্ট কোনো পেজকে এসইও করে র্যাঙ্কে নিয়ে আসতে বলতেছে, নাকি তার টোটাল ওয়েবসাইটটাকে এসইও করে র্যাঙ্কে নিয়ে আসতে বলতেছে, নাকি তার কোনো নির্দিষ্ট কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলে তার
ওয়েবসাইট চলে আসবে নাকি তার পেজ চলে আসবে। অনেক সময় দেখা যায় যে আপনি একটা টপিক লিখে সার্চ করেছেন, গোটা ওয়েবসাইট চলে আসতে পারে সার্চ রেজাল্টে। আবার অনেক সময় সার্চ করেছেন, শুধুমাত্র তার হয়তো একটা ব্লগের পোস্ট চলে আসছে। তো এই বিষয়গুলোকে একটু আপনার মাথায় রাখতে হবে যে আমি যখন এসইও করছি, আমি অ্যাকচুয়ালি কিসের এসইও করছি। আমি কোনো ব্লগ পোস্টের এসইও করছি, আমি কোনো ওয়েব পেজের, যেমন হোম পেজ, এই হোম পেজের এসইও করছি, নাকি টোটাল ওয়েবসাইটের ওভারঅল এসইও করছি। এইটাকে আপনার মাথায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনার ক্লায়েন্টের যদি ব্লগ ওয়েবসাইট হয়, আপনি ধরে নিতে পারেন এই ওয়েবসাইটে আমার ব্লগ যে পোস্টগুলো, সেই পোস্টগুলো রিসিভ করতে হবে। আপনার যদি ক্লায়েন্টের কোনো নর্মাল কোম্পানি ওয়েবসাইট হয়, যেমন এইটা একটা নর্মাল কোম্পানির ওয়েবসাইট বা একটা সংস্থার ওয়েবসাইট, আমরা চাইলে এখানে প্রত্যেকটা পেজে রিসিভ করতে পারি, তাই না? এই পেজগুলোরও রিসিভ করার সিস্টেম আছে। আচ্ছা, তাহলে আমরা ওয়েব পেজ দেখলাম যে ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেটে যে আমরা কোনো কিছু লিখে সার্চ করার পরে যে টোটাল যে ভিউ করার জন্য যেখানে আমরা ক্লিক করে বিস্তারিত পড়তে পারি, দেখতে পারি, এই পেজকে বলা হয় ওয়েব পেজ। তারপরে আছে ইউআরএল। অ্যাকচুয়ালি ইউআরএল এর তো একটা মানে আছে, আপনারা যদি সার্চ করতে পারেন এখানে যে ইউআরএল মিনিং বা ফুল ফর্ম, আপনারা ফুল ফর্ম ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, এইরকম অনেক শব্দ আপনারা পাবেন। যদি কারো ফুল ফর্ম জানার ইচ্ছা থাকে, এমনি জাস্ট গুগলে ওই শব্দটা লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। না, এটা নিয়ে মাথা খাটানোর খুব বেশি দরকার নাই, কারণ আপনাকে ক্লায়েন্ট বলবে না কখনো যে ইউআরএল এর মানে কি। ঠিক আছে, বাট যদি জানতে পারেন খুবই ভালো। দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে ইউআরএল থাকে, অ্যাড্রেস থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন ওয়েবসাইটের অ্যাড্রেস বা ইউআরএল। আবার এই একটা পেজেরও ওয়েব অ্যাড্রেস আছে, মানে একটা ইউআরএল আছে। দেখেন, আমি যদি ক্লিক করি, হ্যাঁ, কপি লেখা থাকবে যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এইটার কিন্তু একটা অ্যাড্রেস আছে। দেখেন, আমি যদি পেস্ট করি, এটা কিন্তু পাবলিকেশনস পেজে চলে যাবে, তাই না? তো ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলবে যে হচ্ছে আপনার ইস্যু করার সময় আপনার জিজ্ঞাসা হইতে পারে এরকম যে আপনি ব্লগ পেজের যদি এসইও করেন, সেক্ষেত্রে ব্লগ পেজের লিঙ্ক দিবে। যদি বলেন যে আমার একটা পোস্টার এসইও করতে হবে, সেক্ষেত্রে আপনাকে পোস্টার লিঙ্ক দিবে, বা আপনি পোস্টার লিঙ্কটা চেয়ে নিতে পারেন যদি অফ পেজ এসইও করার জন্য। আর অন পেজ এসইও তো আপনাকে এক্সেস নিয়ে করতে হবে। হ্যাঁ, অনেক সময় বলে যে আমার 10টা ব্লগ পোস্ট আছে, এটার একটু অফ পেজ এসইও করে দেন। তখন আপনি কি বলবেন? তখন আপনার ওই পোস্টগুলোর লিঙ্ক নিতে হবে আপনাকে। ঠিক আছে, লিঙ্ক নিয়ে অফ পেজ এসইওর যে স্ট্র্যাটেজিগুলো আছে সেইগুলো ফলো করে আপনাকে এসইও করতে হবে। তো ইউআরএল ওয়েব পেজেরও হয়, নির্দিষ্ট কোনো পেজের হয়, কোনো পোস্টের হয়, আবার কোনো ইমেজেরও ওয়েব অ্যাড্রেস হয় বা লিঙ্ক হয়। দেখেন, এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটারও কিন্তু একটা কি অ্যাড্রেস আছে। ছবির উপরে ক্লিক করলে আপনাকে কিন্তু একটা অ্যাড্রেস দিবে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। দেখেন, এই যে একটা লিঙ্ক বা একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ইমেজের অ্যাড্রেস। তো এই বিষয়গুলো একটু ফলো করতে হবে, কারণ এসইও করার সময় এই লিঙ্কটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের অন পেজ এসইওর জন্য খুব ইফেক্টিভ। এসইও করার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লিঙ্কের মধ্যে। ঠিক আছে, লিঙ্ক যদি ঠিকঠাক থাকে, আমার এইখান থেকে আসলে এসইওটা শুরু হয়। অ্যাকচুয়ালি অন পেজ এসইও যেটা, লিঙ্ক থেকে শুরু হয়। আচ্ছা, তাহলে আমরা লিঙ্ক বুঝলাম। এখন লিঙ্কের মধ্যে অনেক প্রকারভেদ আছে। তার মধ্যে একটা হচ্ছে ব্যাক লিঙ্ক, তারপরে আছে ইনবাউন্ড লিঙ্ক, আবার আছে এখানে আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, এই বিষয়গুলো আমরা একটু বর্ণনা করার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ব্যাক লিঙ্ক কি, ইনবাউন্ড লিঙ্ক কি, আউটবাউন্ড লিঙ্ক কি, এই প্রশ্নগুলো কিন্তু আপনি বারবার কিন্তু এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে থাকবেন। প্রথমে দেখি ব্যাক লিঙ্কটা কি জিনিস। আচ্ছা, আমরা একটু উইকিপিডিয়াতে আসি দেখার জন্য। উইকিপিডিয়াতে আসলাম, আমরা একটা ওয়েবসাইট সার্চ করলাম যে হচ্ছে বাংলাদেশ সম্বন্ধে কিছু পড়তে যাচ্ছি, আমরা সার্চ করলাম। দেখেন, এটা কিন্তু আমাদের উইকিপিডিয়ার পেজ, তাই না? উইকিপিডিয়ার একটা পেজ যেখানে আমরা অনেক বড় লেখা দেখতে পাচ্ছি এবং অনেক সবুজ কালারের লেখা দেখতে পাচ্ছি, আবার নর্মাল লেখা দেখতে পাচ্ছি। তো এই যে আপনারা নর্মাল সাধারণভাবে
সবুজ কালার যে রেখাগুলো দেখেন, এইখানে মাউস নিলে একটা হাতের মতো চিহ্ন আসতেছে। আমরা আরেকটা ওয়েবসাইটে আসি, হোয়াট ইজ ব্যাকলিঙ্ক, এটা লিখে সার্চ করলাম যাতে বুঝতে সুবিধা হয় আমাদের। আমরা একটু এই সাইটে আসি, এটা একটা ওয়েবসাইটের পেজ। দুইটা ওয়েব পেজ আমি কেন শো করলাম একটু বুঝতে হবে এটা আপনাকে। উইকিপিডিয়া যে পেজ, এইখানেও অসংখ্য লিঙ্ক আছে। আমি যদি কোনো একটা লিঙ্কের মধ্যে ক্লিক করি, এটা কিন্তু উইকিপিডিয়া ওয়েবসাইট থেকে বের হয়ে যায় না। একটু ভালো করে বিষয়টা লক্ষ্য করবেন। আমি একটা লিঙ্কের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই উইকিপিডিয়া ওয়েবসাইটেরই আমার আরেকটা তথ্য তারা দেখাচ্ছে, আমাকে এখান থেকে বের হতে হয় নাই। আচ্ছা, আমরা আরেকটা লিঙ্ক খুঁজে দেখার চেষ্টা করি। আমরা একটু এই লিঙ্কের মধ্যে ক্লিক করি, ACM রাশ লেখা আছে। একটা পার্থক্য হয়েছে দেখেন, এই ওয়েবসাইটের নাম কি acmrush.com, আর আমরা যে ওয়েবসাইটে ছিলাম সেই ওয়েবসাইটের নাম কি wpbeginner.com। আমি যদি এটাকে একটা নতুন ট্যাবে ওপেন করি, আমার কাছে যে এইরকম একটা লিঙ্ক চলে আসলো। তার মানে দেখেন, আমি ছিলাম wpbeginner এই ওয়েবসাইটে, বাট যখন আমি লিঙ্কের মধ্যে ক্লিক করলাম আমাকে নিয়ে গেল অন্য আরেকটা ওয়েবসাইটে, যাদের মালিক ভিন্ন, যাদের ডিজাইন ভিন্ন, যাদের কন্টেন্টও ভিন্ন। এইখানে অ্যাকচুয়ালি বিষয়টা হলো কি, এই যে এশিয়াম রাশ এই ওয়েবসাইটটা, এই wpbeginner নামে যে ওয়েবসাইটটা আছে, এইখানে তাদেরকে প্রমোট করা হয়েছে, তাদের একটা লিঙ্ক রাখতে পেরেছে এই wpbeginner-এ। বিষয়গুলো একটু প্যাচ লাগতে পারে। ACM রাশ এই ওয়েবসাইটটা wpbeginner থেকে প্রমোশন পেয়েছে বা প্রমোট করা হয়েছে বা প্রমোটেড হয়েছে। তার মানে এই ওয়েবসাইট wpbeginner ওয়েবসাইটটা ACM রাশকে একটা ব্যাকলিঙ্ক দিয়েছে। আপনি যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক আরেকটা ওয়েবসাইটে রেখে দেন, নিয়ে আসতে পারেন, এই প্রক্রিয়াটাকে আমরা বলি যে আমি একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পেরেছি। তার মানে ACM রাশের এই লিঙ্কটা নিয়ে আমি যদি এদের ওয়েবসাইটে যুক্ত করতে পারি, তার মানে হচ্ছে আমি কেবল একটা ব্যাকলিঙ্ক তৈরি করলাম ACM রাশ এই ওয়েবসাইটের জন্য। এটা কিন্তু ফাইবারে কাজ আছে, ব্যাকলিঙ্ক ক্রিয়েটর বা ব্যাকলিঙ্ক কালেকশনের কাজ আছে অনেক। যদিও ব্যাকলিঙ্কের কাজ আগে প্রচুর চলতো, এখন ওইভাবে চলে না, কিন্তু এখনও কিন্তু এটা অফ পেজ এসিওর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এইখানে আমরা ব্যাকলিঙ্কটা করছি, একটা পেজ দেখলাম, আমরা আরেকটা পেজ দেখে আসি, দেখি কোনো কোথাও পাই কিনা। গুগল সার্চ কনসোল, এইখানে ক্লিক করলাম আমি, আমাকে কিন্তু আচ্ছা wpbeginner-এরই আরেকটা পেজে নিয়ে গেল। এটা কিন্তু আবার ব্যাকলিঙ্ক না। ঠিক আছে, দেখেন আমি কিন্তু একটা ওয়েবসাইট থেকে বের হয়ে আরেকটা সাথে যাচ্ছি না যখন, তখন আমরা এটাকে ব্যাকলিঙ্ক বলতে পারবো না। ঠিক আছে, এটাকে বলি আমরা ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল মানে আন্তঃসম্পর্কিত লিঙ্ক। একই ওয়েবসাইটের ভিতরে যে লিঙ্কগুলো কাজ করছে, হয়তো বা এই একটা পেজ থেকে ক্লিক করলে আরেকটা পেজে যাচ্ছে, এই লিঙ্কগুলোকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। আর যখন আমরা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইট থেকে বের হয়ে ভিন্ন একটা ওয়েবসাইটে যাচ্ছি, এইটাকে বলি আমরা আউটবাউন্ড লিঙ্ক অথবা ইনবাউন্ড লিঙ্ক অথবা ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক যে দুই প্রকার হয় আর কি, আউটবাউন্ড আর ইনবাউন্ড। তো যেটা হলো, আমরা ক্লিক করলাম, এই ওয়েবসাইটে বের হয়ে গেলাম, এটাকে বলা হয় আউটবাউন্ড লিঙ্ক। যে আমি এই ওয়েবসাইট থেকে বের হয়ে আরেকটা জায়গাতে গেছি, এটাকে বলা হয় আউটবাউন্ড লিঙ্ক। মানে এই ওয়েবসাইটে একটা আউটবাউন্ড লিঙ্ক আছে, আর এই ওয়েবসাইটে যে আমি আসলাম লিঙ্কে ক্লিক করে, এখানে আমি প্রবেশ করছি, ইন হয়েছি। আউট মানে কি বাইরে, আর ইন মানে কি ভিতরে। তাহলে আমি এই ওয়েবসাইট থেকে আউটবাউন্ড হয়ে এইখানে আসলাম, দ্যাট মিনস এইখানে আমি ইনবাউন্ড হলাম। তো একই লিঙ্ক একটা সাইটের জন্য হয় আউটবাউন্ড লিঙ্ক, এবং ওই লিঙ্কটাই আরেকটা সাইটের জন্য হয় ইনবাউন্ড লিঙ্ক। আরেকবার বলি বিষয়টা, আমি যখন ক্লিক করে এই ওয়েবসাইটে এসেছি, দ্যাট মিনস এটা ইনবাউন্ড লিঙ্কের মাধ্যমে এসেছি এবং এটা ওটার ব্যাকলিঙ্ক।
আর এই সাইডে যদি ক্লিক করে বের হয়ে গেছি, এটা আউটবাউন্ড লিঙ্ক এবং এটা একটা ব্যাকলিঙ্ক। ও ব্যাকলিঙ্ক দিয়েছে, ও ব্যাকলিঙ্ক পেয়েছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমরা যখন রিয়েল ব্যাকলিঙ্ক যখন তৈরি করব তখন হয়তো এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তারপরে আমি এটা প্রশ্ন যদি কেউ করতে চান প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, তাহলে লিঙ্ক দেখলাম, লিঙ্কের মধ্যে প্রকারভেদ আছে। ব্যাকলিঙ্ক দেখলাম যে কোনো একটা ওয়েবসাইটে নিজের ওয়েবসাইটের লিঙ্কটা রেখে আসা, একটা ব্যাকলিঙ্ক। সেটা দুই প্রকার হতে পারে, ইনবাউন্ড হতে পারে, আউটবাউন্ড হতে পারে। যার ওয়েবসাইট থেকে লিঙ্ক আসে তার ওয়েবসাইটে বলি আউটবাউন্ড লিঙ্ক, আর যার ওয়েবসাইটের মধ্যে যায় লিঙ্কটা ক্লিক করলে যেখানে আমরা পৌঁছাই সেখানে বলি আমরা ইনবাউন্ড লিঙ্ক। আচ্ছা, তারপরে আছে কন্টেন্ট, অডিও। কন্টেন্ট বলতে আপনি আপনার চোখের সামনে যা কিছু দেখছেন সবগুলি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। আপনি এই মুহূর্তে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে একটা লেখা আছে, ছবি আছে, আমার একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই সবগুলো কি কন্টেন্ট। কোনোটা ভিডিও কন্টেন্ট, যেমন এই পাশে যে ভিডিও চলছে এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। এখানে একটা পিকচার আছে, এটা একটা ইমেজ কন্টেন্ট। এখানে লেখা আছে, এটা টেক্সট, তাই না? এবং এই যে টোটাল একটা স্লাইড আপনি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা স্লাইড কন্টেন্ট, তাই না? পাওয়ার পয়েন্ট, এটাও কিন্তু একটা কন্টেন্ট। তো কন্টেন্টের মধ্যে অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, টেক্সট থাকতে পারে, এবং যা কিছু থাকবে আর কি ওয়েব পেজে সবগুলোই কন্টেন্ট। অডিওরও কিন্তু এসইও করা যায়, ভিডিওরও এসইও করা যায়, ইমেজেরও এসইও করা যায়, টেক্সটেরও এসইও করা যায়। তার মানে ওয়েব পেজে যা কিছু আছে সবগুলোর এসইও করা যায়। তো আপনি যখন এসইও করবেন শুধুমাত্র লেখার এসইও করলে হবে না, ওই লেখার মধ্যে যদি ইমেজ থাকে সেই ইমেজটারও এসইও করতে হবে, লেখার মধ্যে যদি ভিডিও থাকে সেই ভিডিওরও এসইও করতে হবে, বা যদি ভিডিও দেওয়া থাকে আগে থেকে সেটা একটা কথা ভিন্ন, আর যদি ভিডিও আপনি আপলোড করেন সেটা এসইও করে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা দেখব। তারপরে আমরা দেখব যে ভিজিটর কী জিনিস বা ট্রাফিক কী জিনিস। ভিজিটর হচ্ছে আমি এখন সার্ভিমেন্ট ফাউন্ডেশনের ওয়েবসাইটে একজন নর্মাল ইউজার হিসাবে ভিজিট করছি, তো আমি একজন ভিজিটর, এবং আমি একজন ট্রাফিক। এই ওয়েবসাইটে যারা যারা ভিজিট করছে তারা সবাই কি একজন করে ট্রাফিক। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে হচ্ছে আপনি এসইও করলে 6 মাসের মধ্যে, 7 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে কতটুকু ট্রাফিক আপনি জেনারেট করতে পারেন, বা এইরকম ট্রাফিক রিলেটেড প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তো আপনি যদি ভালো এসইও পারেন, আপনার যদি কনফিডেন্স থাকে যে না আমি 4 মাস বা 3 মাস যদি এই একটা ওয়েবসাইটের প্রতি কাজ করি, আমার এখান থেকে গুগল থেকে 200 বা 300 ইউনিক ভিজিটর আসবে, ওইভাবে আপনার ক্লায়েন্টের সাথে ডিল করতে হবে। ঠিক আছে, আর নর্মালি এসইওর ক্ষেত্রে শুরুর দিকে আসলে ওইভাবে ডিল হয় না। যখন আপনি ডিলে যাবেন যে 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে আপনাকে এতগুলো ভিজিটর নিয়ে আসতে হবে বা র্যাঙ্কে নিয়ে আসতে হবে, ডিলটা হয় যে র্যাঙ্কে নিয়ে আসতে হবে। ওই কিওয়ার্ডটা দিলে সার্চ করলে সেটা র্যাঙ্কে আসে কিনা, ভিজিটর আসলে ঢুকবে কিনা, এটা হচ্ছে তাদের পার্সোনাল ম্যাটার। তো ডিলটা হবেই হবে। ক্লায়েন্ট যদি বলে যে আপনি কি ভিজিটর নিয়ে আসে দিবেন কিনা, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু টেকনিক করে বলতে হবে যে অ্যাকচুয়ালি ভিজিটর আসবে কিনা এটা তো হচ্ছে আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে আপনি যে কিওয়ার্ডগুলি আমাকে দিবেন বা দিয়েছেন, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কে আসে কিনা, এটা হচ্ছে আমার দায়িত্ব। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। তো ভিজিটরও যেই কথা, ট্রাফিকটাও একই কথা। ওয়েবসাইটে ট্রাফিক বাড়াইতে হয়, ভিজিটর বাড়াইতে হয়, এবং সেটা র্যাঙ্কে নিয়ে আসলে অটোমেটিক বেড়ে যায় আর কি। এটা নিয়ে চিন্তা করার কারণ নাই, কারণ আপনার কিওয়ার্ড যদি প্রফিটেবল কিওয়ার্ড হয় এবং কিওয়ার্ড যদি মোস্ট সার্চেবল কিওয়ার্ড হয়, তাহলে দেখা যাবে যে র্যাঙ্কে আসলে ভিজিটর বাড়বে। আচ্ছা, কিওয়ার্ড, এইখানে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড লেখা আছে আর পাশে লেখা আছে সার্চ টার্ম। একটু আগে আমরা সার্চ করেছি এখানে যে হোয়াট ইজ ব্যাকলিঙ্ক, এবং আরেকটা সার্চ করেছি আমরা যে ইউআরএল ফুল ফর্ম, আরেকটা সার্চ করেছি উইকিপিডিয়া লিখে সার্চ করেছি। দেখেন আমরা একটু ব্যাকে আসি, এই যে উইকিপিডিয়া লিখে সার্চ করেছি। এই যে আমি যে শব্দ বা যে অক্ষর বা যে লাইন লিখে সার্চ করলাম, এটি হচ্ছে আমার কাছে সার্চ টার্ম বা কিওয়ার্ড। একজন ইউজার যা লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করে ওই শব্দকে বা ওই লেখাগুলোকেই বলা হয় কিওয়ার্ড বা সার্চ টার্ম। অনেক সময় সার্চ টার্ম শুনে যেন আবার ঘাবড়ে না যায় যে এটা কি জিনিস। আচ্ছা, তো এই কিওয়ার্ডটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস।
আপনি একটা ওয়েবসাইটের এসইও করছেন, বা আপনার নিজের একটা ওয়েবসাইট আছে, আপনি একটা নির্দিষ্ট কোনো বিষয়ের উপর আপনি লেখালেখি করছেন, তো এখন আপনি কিভাবে ওইটাকে র্যাঙ্কে নিয়ে আসবেন, বা র্যাঙ্কে আসলেই সেখান থেকে আপনি কোনো সুবিধা পাবেন কিনা, এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ওই ওয়েবসাইটের টপিকটা কি, এবং মানুষ যে শব্দ দিয়ে সার্চ করছে ওই শব্দ দিয়ে আপনি এসইও করতে পেরেছেন কিনা। আমি এখানে সার্চ করেছি হোয়াট ইজ ব্যাকলিং লিখে, এটা আমার কাছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড লিখে যারা এসইও করেছে, যাদের কন্টেন্টের মধ্যে এই শব্দটা আছে, এবং যারা এইটাকে ফোকাস করে যারা লেখালেখি করেছে, তাদের যে বিজ্ঞাপন লেখাগুলো কিন্তু আগে এসে দেখুন হোয়াট আর ব্যাকলিংস। আমি যদি ক্লিক করি এখানে, এই যে ব্যাকলিংক ওয়েবসাইট থেকে একটা লেখা আমি পেয়েছি, দেখেন প্রথমেই ব্যাকলিংক লেখা আছে। তো এটা কিন্তু অনেক মোস্ট ফোকাসড কিওয়ার্ড তারই লেখার মধ্যে, হোয়াট আর ব্যাকলিংস। অনেক সময় যে দেখেন আমরা যেটা বললাম যে ইনবাউন্ড বা ইনকামিং যেটা, হ্যাঁ, তারপরে হচ্ছে ইনি যে এই ভদ্রলোক যে এতগুলো লেখা তিনি লিখেছে কষ্ট করে, এবং হোয়াট ইজ ব্যাকলিংক এই শব্দটাকে সে অনেক বেশি ফোকাস করেছে, যার কারণে তার এই ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কে এসেছে, এবং আমি সার্চ করা মাত্র তাকে আমি পেয়েছি। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড হচ্ছে এমন একটা শব্দ বা লাইন যেটা লিখে মানুষ সার্চ করে, এবং ওই শব্দটা আপনার কন্টেন্টের মধ্যে রাখতে হয়। আপাতত এতটুকু বুঝলেই হবে যে কিওয়ার্ড এমন একটা শব্দ যেটা লিখে মানুষ সার্চ করে, এবং সার্চ করলে একটা ওয়েবসাইট র্যাঙ্কে আসে, এবং যখন তার ওয়েবসাইটে যখন ক্লিক করবে যে নির্দিষ্ট পোস্ট পাবে, সেখানেও আমার ওই কিওয়ার্ড নিয়ে অনেকবার কথা বলা হবে। এটা হচ্ছে কিওয়ার্ডের কাজ। তারপরে মেটা ইনফরমেশন, এইখানে একটা বিষয় আছে যে মেটা ইনফরমেশনটা কি। যারা কোডিং পারেন, আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা কোডিং পারেন বা ওয়েবসাইট তৈরি করতে পারেন কোডিং করে বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে, তাদের কাছে কিন্তু এই মেটা ইনফরমেশন এটা আগে থেকেই পরিচিত একটা বিষয়। আর যাদের কাছে বা যারা এটা নতুন শুনলেন বা এই সম্পর্কে আইডিয়া নাই বা আগে শুনেছেন জানেন না, তাদের জন্য বলি কিছু এক্সট্রা কিছু তথ্য। আমরা যে সার্চ করেছি দেখেন আমার এইখানে মাত্র 2টা লাইন দেখা যাচ্ছে। এসিএম রাশির একটা ওয়েবসাইট আসছে, এবং এখানে লেখা আছে যে কমপ্লিট ওয়ার্কফ্লো ফর অ্যানি এসইও প্রফেশনাল, টেকনিক্যাল এসইও অডিট, সেমান্টিক কোর কালেকশন, এসইও মেটা টুল কিট, এসইও টুল কিট, ওয়েবিনার্স, কন্টেন্ট মার্কেটিং টুল কিট। সে কিছু লাইন লিখেছে, এখানে 2 লাইন দেখা যাচ্ছে। আবার এই ওয়েবসাইট দেখেন 3 লাইন লিখে ফেলেছে, আবার কেউ অল্প লিখেছে। ঠিক আছে, এই দেখেন এই যে বিষয়গুলোকে আপনি সার্চ করার পরে কোনো ওয়েবসাইটের লিঙ্কের নিচে যে তথ্যগুলি থাকে, এটাও একটা মেটার একটা অংশ আর কি, এটা বলা মেটা ডেসক্রিপশন। আবার অনেক জায়গায় দেখবেন যে এখানে একটা হাইফেন আছে, প্রশ্নবোধক আছে, আবার অনেক সময় দেখবেন যে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। হ্যাঁ, আবার যদি আপনি সার্চ করেন এইখানে যে লিখে সার্চ করলাম যে স্মার্ট ওয়াচ লিখলাম, আমি একটা দেখি কি আসে, কিছু আসে কিনা। স্মার্ট ওয়াচ লেখার পরে দেখবেন যে এই যে অনেক পোস্টের নিচে এই দেখেন রেটিং লেখা আছে, দেখেছেন? দেখতে পাচ্ছি কিনা জানি না, 5 স্টার রেটিং দেওয়া আছে এখানে। আবার এই যে রেটিং 5 লেখা আছে, 1 ভোট লেখা আছে, এইগুলো কিন্তু মেটার একটা অংশ। তো এই মেটা বিষয়গুলো দিলে কি হয়, একটা ওয়েবসাইট আসলে এটার সামারাইজ করে খুবই 2-1 লাইনের মধ্যে লিখে দেয় যে এখানে কি আছে, বা এই পোস্টের মধ্যে এই লেখার মধ্যে কোন বিষয়টা যুক্ত আছে। 2 লাইন পড়ে যদি মানুষের পছন্দ হয় তাহলে তারা কি করবে, ওটাতে ক্লিক করবে। তো এই মেটা ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটে যদি টাইটেলের নিচে যদি এই বর্ণনাটা ঠিকঠাক না থাকে, বর্ণনাগুলি, তাহলে মানুষ যে খুব বেশি আসবে তা কিন্তু না। ঠিক আছে, তার মানে আপনাকে এই মেটা জিনিসগুলোও ঠিকঠাক করতে হবে। আবার এই যে কিছু ব্র্যাকেট আছে, অনেক সময় হাইফেন আছে, লিঙ্কের মধ্যে কিছু বিষয় আছে, ওভারঅল এইগুলোকে বলা মেটা ইনফরমেশন। যখন
কোড করা হয়, যিনি ডেভেলপ করে তিনিও এই অপশনগুলো সেট আপ করে দেয়। আবার যারা এসইও করে তারা কিন্তু এই মেটার ইনফরমেশনগুলো ধীরে ধীরে সেট আপ করতে থাকে। এটা অন পেজ এসইওর একটা কাজ, ঠিক আছে? এটা কিন্তু অফ পেজ এসইওর কাজ নয়। আচ্ছা, তাহলে যদি আপনাকে মেটা ইনফরমেশন দিতে বলে, আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আসলে কোথায় কোথায় মেটা ইনফরমেশন থাকে। আর আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসকে ফোকাস করে এসইও করব, তো ওয়ার্ডপ্রেসে একটা অপশনই আছে এই মেটা ইনফরমেশন যুক্ত করার। এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা আমাদের করতে হবে না। ওই অপশনে গেলে আমরা যা লিখবো সেটাই আমাদের মেটা ডিসক্রিপশনে চলে যাবে বা মেটা ইনফরমেশনে চলে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব টাইপস অফ এসইও। এসইও কয়েক ধরনের আছে, মোস্ট হচ্ছে 2 ধরনের, আর টোটাল মিললে বলা যায় 3 ধরনের। হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও। যে এসইওর যে বৈধ উপায় যেটা, হ্যাঁ, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন আমি করব তখন আমি লিগ্যাল প্রসিডিউরগুলো ফলো করে সব নিয়ম কানুনগুলো মেনে চলে যদি আমি এসইও করি সেটাকে বলা হয় হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে অনেকগুলো বিষয় থাকে যেগুলো গুগলের চোখে ফাঁকি দিয়ে এসইও করা যায়, বাট কিছু বিষয় থাকে সেটা ইললিগ্যাল। এই ইললিগ্যাল বিষয় দিয়ে যদি আমি এসইও করি সেটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। এইখানে 2টা বিষয় আছে যে আপনি এই ব্ল্যাক হ্যাট এসইও করলে খুবই দ্রুত আপনি গুগল সার্চে আসতে পারেন এবং খুব দ্রুত আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। আর হোয়াইট হ্যাট এসইও হচ্ছে যেহেতু এটা লিগাল জিনিস, আর আপনারা সবই জানেন যে সঠিক সুন্দর সত্য জিনিসগুলো একটু ধৈর্য ধরে করতে হয়। এখানে আমার সুবিধা অসুবিধা 2 ধরনের আছে। ব্ল্যাক হ্যাট এসইও যারা করে তারা হচ্ছে বেশিরভাগই সিজনাল ব্লগার। সিজনাল ব্লগার বলতে আমি বোঝাচ্ছি এই রকমের, যেমন ধরেন আর কিছুদিন পরে বিশ্বকাপ খেলা শুরু হবে, ফুটবল, বা বিভিন্ন ফাংশনকে কেন্দ্র করে কিছু লেখালেখি হয়, বিভিন্ন অনুষ্ঠান আছে, বিভিন্ন ট্রেন্ডিং কিছু বিষয় আছে যেগুলো নিয়ে লেখালেখি হয়। এই হোয়াইট হ্যাট এসইও যারা করে তারা করে কি, ওরা হচ্ছে ওদের টপিকগুলো হয় ওই রকমের, তারা নির্দিষ্ট একটা সিজনকে কেন্দ্র করে ফোকাস করে যে আমরা এই 2 মাস বা 3 মাস এই বিষয়টার নিয়ে এসইও করে র্যাঙ্কে আসবো এবং যতটুকু ভিজিটর আমরা পাই সেখান থেকে আমরা কিছু ইনকাম করে ফেলবো। তো তারা গুগলের চোখকে ফাঁকি দিয়ে কিছু স্ট্র্যাটেজি ইউজ করে তারা র্যাঙ্কে আসে ঠিকই। কয়েক মাস পরে দেখা যায় গুগল তাদের এই ওয়েবসাইটটাকে পেনাল্টি দেয়। একটা শব্দের সাথে পরিচিত হলেন, পেনাল্টি। একটু মনে রাখবেন যে পেনাল্টি বিষয়টা হচ্ছে এইরকম যে আমরা নর্মাল যদি খোলা বাংলা ভাষায় বলি ব্যান করে দেওয়া। আপনি যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্ল্যাক হ্যাট এসইও করে যদি আপনি অর্থ উপার্জনের জন্য বা শুধুমাত্র এই অর্ডারটা সাবমিট করতে হবে এই জন্য 1-1.5 মাসের মধ্যে র্যাঙ্কে নিয়ে এসে দিয়েছেন ব্ল্যাক হ্যাট এসইও করে, ওই ক্লায়েন্টটা কিন্তু দীর্ঘ সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হবে। কারণ গুগল যখন জানতে পারবে, গুগল এক সময় আপনাকে ধরে ফেলবে, বা 15 দিন পরে হোক বা 1 মাস পরে হোক আপনাকে ধরে ফেলবে। ধরে ফেলে তখন ওই ওয়েবসাইটটা কি করে, একদমই তারা হচ্ছে স্ক্রল করা বন্ধ করে দিয়ে দেখা যায় যে 200-300 নাম্বার পেজে তারা পাঠায় দেয়। তো একটা পেনাল্টি দেওয়া ওয়েবসাইটকে কিন্তু র্যাঙ্কে তোলা আমি বলবো যে খুবই খুবই কষ্টসাধ্য। তার মানে এতদিনের পরিশ্রম সব বৃথা হয়ে যাবে এবং ওই ক্লায়েন্টের লং টার্ম একটা ক্ষতি হয়ে যাবে। আর আপনি যদি সিজনাল ব্লগার হন বা যারা সিজনাল ব্লগার তারা এই কাজটা করে যে 1 মাস বা 1.5 মাসের জন্য এসইও করে র্যাঙ্কে এসে সেখান থেকে যতটুকু স্পন্সর পায় বা অ্যাড পায় ততটুকু দিয়েই তাদের যে ইনকাম জেনারেটটা তারা করে নেয়। তো আমি এই কোর্সে শেখাবো হোয়াইট হ্যাট এসইও নিয়ে। ব্ল্যাক হ্যাট এসইওর কোনো বিষয় আমি এখানে আলোচনা করব না, কারণ ইথিক্যাল বিষয় ছাড়া আনইথিক্যাল কিছু আমি শেখাবো না। এবং আপনারা যখন ফাইবারে বা অন্যান্য মার্কেটে যখন কাজ করবেন আপনি এই কথাটা উল্লেখ করে বলতে পারেন, ক্লায়েন্টকে বুঝাইতে পারেন যে আপনি সমস্ত প্রসিডিউর ইললিগাল ওয়ে মেনটেন না করে লিগাল ওয়েতে তার ওয়েবসাইটে আপনি এসইওটা করে দেবেন, যাতে সে লং টার্ম যেন সুবিধা পাবে আর কি, এরকম বিষয়। আচ্ছা, আমি এই স্লাইডের উপরে কোশ্চেন আশা করছি, হ্যান্ড রেজ করবেন, আমি প্রশ্ন করার সুযোগ দিব। আমি দুজনের
হ্যান্ডটা আমি হচ্ছে নামাই দিলাম, এখন আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি সুযোগ দিব। 3 জন প্রথমে হ্যান্ড রেজ করেছেন অমিত কুমার মণ্ডল, আপনাকে আনমিউট করতে রিকোয়েস্ট করছি। হ্যাঁ ভাই আদাব। আদাব ভাই। হ্যাঁ ভাই বলতেছি আমার ইনবাউন্ড লিঙ্ক আর আউটবাউন্ড লিঙ্কটা একটু যদি আবার একটু বলতেন ভাই, এটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি একটু, আপনি একটু তাহলে মিউট করেন, সমস্যা নেই, বলে দিচ্ছি। ধরেন এইটা একটা পাত্র, আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, পাত্র নাম্বার 1, আর এইটা একটা পাত্র ধরলাম, এটা হচ্ছে নাম্বার 2। এই 1 নাম্বার ওয়েবসাইট থেকে, বা সরি ধরলাম এটা একটা ওয়েবসাইট, এটা আরেকটা ওয়েবসাইট, এই 1 নাম্বার ওয়েবসাইট থেকে যদি কোনো লিঙ্ক আমার এই ওয়েবসাইটে আসে, 2 নাম্বার ওয়েবসাইটে আসে, তাহলে 2 নাম্বার ওয়েবসাইটের জন্য এই লিঙ্ককে আমরা বলতে পারি ইনবাউন্ড লিঙ্ক। ভালো করে খেয়াল রাখেন, এই লিঙ্কটা এই 2 নাম্বার ওয়েবসাইটের জন্য হলো ইনবাউন্ড লিঙ্ক, কারণ তার মধ্যে এটা আসছে। ইন মানে কি? প্রবেশ করা। তো 2 নাম্বার ওয়েবসাইটের মধ্যে কোনো লিঙ্ক আসলো, যেই লিঙ্কটা আসলো সেই লিঙ্কে আমরা 2 নাম্বার ওয়েবসাইটের জন্য বলবো যে এটা একটা ইনবাউন্ড লিঙ্ক, এবং বলবো আমরা এই 2 নাম্বার ওয়েবসাইটটা 1 নাম্বার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পেরেছে। আমি আরেকবার বলি, 1 নাম্বার ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক আসতেছে 2 নাম্বার ওয়েবসাইটে, আমরা 1 নাম্বার ওয়েবসাইটে কোথাও ক্লিক করলে যদি 2 নাম্বার ওয়েবসাইটে আসে, আমরা বলে দিব বা বলতে পারি যে এই লিঙ্কটা 2 নাম্বার ওয়েবসাইটের জন্য ইনবাউন্ড লিঙ্ক, এবং এই 2 নাম্বার ওয়েবসাইটটা একটা ব্যাকলিঙ্ক পেয়েছে। কোত্থেকে পেয়েছে? 1 নাম্বার ওয়েবসাইট থেকে পেয়েছে। আচ্ছা, এবার আরেকটা বিষয় হচ্ছে যে সেম একইভাবে যদি আপনার 2 নাম্বার ওয়েবসাইট থেকে ক্লিক করে যদি আমি 1 নাম্বার ওয়েবসাইটে যদি আসি, তাহলে কি বলতে পারি? তাহলে বলবো যে এই যে 2 নাম্বার যেই লিঙ্কটা, এই লিঙ্ক হচ্ছে আমার 1 নাম্বার ওয়েবসাইটের জন্য ইনবাউন্ড লিঙ্ক, কারণ এই ওয়েবসাইটে আসতেছে ভিতরে, তাহলে এই লিঙ্কটা 1 নাম্বারটার জন্য ইনবাউন্ড লিঙ্ক। বলতে পারবো যে 1 নাম্বার ওয়েবসাইটটা 2 নাম্বার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পেয়েছে। এটাকে কিন্তু গোলায় ফেলা যাবে না, হ্যাঁ, যে 2 নাম্বার যে লিঙ্কটা আর কি, এইটা একটা যাচ্ছে 1 নাম্বারে, আরেকটা 1 নাম্বার থেকে 2 নাম্বারে আসতেছে, তো যেটা 2 থেকে 1 নাম্বারে আসতেছে সেটাকে বলবো 1 নাম্বারটার জন্য ইনবাউন্ড লিঙ্ক। আর এই যে এইটা যেটা 1 নাম্বারটার থেকে যেটা হচ্ছে 2 নাম্বার যেটা আসতেছে, যে এই লিঙ্কটা, এইটাকে আমরা বলবো যে 2 নাম্বার সাইটের জন্য ইনবাউন্ড লিঙ্ক। এবং এই দুটাই কিন্তু ব্যাকলিঙ্ক, কেউ ব্যাকলিঙ্ক দিল, কেউ ব্যাকলিঙ্ক পেল। এই লিঙ্কটা 2 নাম্বার সাইট থেকে ব্যাকলিঙ্ক যাচ্ছে, 1 নাম্বারটাতে আসতেছে, আর 1 নাম্বারটার থেকে ব্যাকলিঙ্ক যাচ্ছে, এই 2 নাম্বারটাতে প্রবেশ করছে। এই হচ্ছে বিষয়। আর আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে যেখান থেকে যাচ্ছে লিঙ্কটা, যেমন 1 নাম্বার থেকে যাচ্ছে এইটা, তাহলে এই লিঙ্কটাকে 1 নাম্বারটার জন্য বলা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। খেয়াল করেন, 1 নাম্বারটার থেকে বলা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, আর 2 নাম্বার যেহেতু আসতেছে 2 নাম্বারের জন্য বলা হচ্ছে এটা ইনবাউন্ড লিঙ্ক। কারোর জন্য আউটবাউন্ড, কারোর জন্য ইনবাউন্ড, একই লিঙ্ক। আপনি যখন আপনার বাড়ি থেকে যখন বের হচ্ছেন, আপনি কি যাত্রী, ঠিক আছে। আবার আপনি যখন আপনার বন্ধুর বাসায় যখন পৌঁছে যাচ্ছেন, আপনি হচ্ছেন কি? অতিথি। সেম একটা লিঙ্ক যখন যাচ্ছে এই ওয়েবসাইট থেকে, এটা আউটবাউন্ড লিঙ্ক, যার কাছে যাচ্ছে তার জন্য এটা ইনবাউন্ড লিঙ্ক, এবং এটা একটা ব্যাক লিঙ্ক। এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছেন? একটু ইয়েস লিখবেন। অমিত কুমার মণ্ডল ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন আমি নিব, রাহিদুল ইসলামের প্রশ্ন নিচ্ছি। এই স্লাইডের উপরে যদি কোনো প্রশ্ন থাকে। জি, আমি যদি এসইও করে র‍্যাঙ্কে আসতে চাই, সেক্ষেত্রে কি প্রত্যেকটা ওয়েব পেজকে আমার এসইও করতে হবে? এবং একটা ওয়েব পেজের আন্ডারে অনেকগুলো পোস্ট থাকে,
তো সেক্ষেত্রে কি আমার প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা ভাবে এসিও করতে হবে? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা ক্লায়েন্টের সাথে যখন আপনি ডিল করবেন, ঠিক আছে, ক্লায়েন্ট যদি এইরকম বলে যে তার কোনো নির্দিষ্ট কিওয়ার্ডকে এসইও করে র্যাঙ্কে নিয়ে আসতে হবে, এটার অর্থ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে হয়তো 2টা বা 3টা বা 4টা 5টা কিওয়ার্ড দিবে, ওই কয়টা কিওয়ার্ড নিয়ে এসইও করলে কেউ যদি গুগলে সার্চ করে ক্লায়েন্টের ওয়েবসাইটটা সার্চ পেজে আসছে কিনা, এতটুকু করতে হবে আপনাকে। আর যদি বলে যে না আমার এই টোটাল ওয়েবসাইটটাকে বা এই একটা পেজকে এসইও করে দাও, সেই ক্ষেত্রে এটা ক্লায়েন্ট বলে দিবে যে সে কি একটা পেজের এসইও করে নেবে নাকি নির্দিষ্ট কোনো কিওয়ার্ড আছে তার পছন্দ করা, ওই কিওয়ার্ডের উপরে সে এসইও করে নেবে। এটা হচ্ছে বিষয়। আর যদি বলে পেজের এসইও করতে, আপনাকে আপনার নিজেকেই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আর যদি বলে আমার কিওয়ার্ড আছে, আপনি এই কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্কে নিয়ে আসেন, সেটা আপনি করতে পারেন। এটা যখন কথা বলবেন ক্লায়েন্টের সাথে তখন ক্লিয়ার করতে হবে যে আপনি কি কোনো কিওয়ার্ড দিবেন নাকি আমি কিওয়ার্ড রিসার্চ করে সেইগুলো নিয়ে সার্চ করলে র্যাঙ্কে যেন আপনি দেখতে পারেন, এটা করব নাকি হচ্ছে আপনার কোনো কিওয়ার্ড আছে সেই ওই কটা কিওয়ার্ডকে শুধু আমি র্যাঙ্কে নিয়ে আসবো। একটা ওয়েবসাইট সবগুলো পেজ র্যাঙ্কে আসে না বা নিয়ে আসতে অনেক সময় লাগে। হ্যাঁ, আবার দেখা যায় যে সব পোস্টগুলো র্যাঙ্কে নিয়ে আসতে সময় লাগে। এক একটা পোস্ট, কোনো পোস্ট লিখছে হচ্ছে সে রিভিউ পোস্ট, আবার কোনো পোস্ট লিখেছে ফ্রিল্যান্সিং লেখা নিয়ে, আবার কোনটা লিখেছে অন্য কোনো টপিক নিয়ে। তাহলে এখানে যদি আপনি ওই পুরা পেজটি যদি আপনি এসইও করতে যান, আপনাকে হিউজ পরিমাণ কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আর আপনি যদি নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে কাজ করেন যে আমি শুধু এই যে লেখাটা হয়তো বা ধরলাম আপনার ক্লায়েন্ট আপনার ক্যামেরা নিয়ে তার একটা লেখা আছে, ডিএসএলআর ক্যামেরা নিয়ে, আপনি যদি বলেন যে না আমি ডিএসএলআর ক্যামেরা নিয়ে এই 5টা কিওয়ার্ড আছে, এই 5টা কিওয়ার্ডকে আমি এসইও করব, তারা সার্চ রেজাল্টে আসলেই হচ্ছে আপনার কাজ শেষ। এই ডিলটা আপনি করতে পারেন। তার মানে বিষয়টা তার আছে যে আমার র্যাঙ্কে আসতে গিয়ে আমি একটা পেজ নিয়ে এসেও করতে পারি অথবা সবগুলো পেজ নিয়ে এসে, তাই তো? জি, এটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে। সে যদি সবগুলো পেজকে যদি এসইও করতে চায় সেইভাবে ডিল হবে, সেভাবে সময় লাগবে। যদি একটা পোস্টকে এসইও করতে চায় সেইভাবে ডিল হবে আর কি। আচ্ছা, বিষয়টা যদি আমার ওয়েবসাইটে আমি যদি র্যাঙ্ক করাতে চাই সেক্ষেত্রে কোনটা বেটার, যে একটা পেজকে নাকি সবগুলো পেজ? আপনি তো একসাথে সবগুলো পেজকে আসলে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন না। আপনাকে স্টেপ বাই স্টেপ পোস্টগুলোকে এসইও করতে হবে, ধীরে ধীরে পেজগুলোকে এসইও করতে হবে। হ্যাঁ, ওভারঅল যখন আপনার দীর্ঘ সময় ধরে আপনি এসইও করছেন তখন কিন্তু আপনার ওই পেজটা অটোমেটিক এসইওতে চলে, মানে সার্চ র্যাঙ্কে চলে আসবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, একটা আছে নিউজ বেসড অথবা আর্টিকেল বেসড ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আমার কয়েকটা কিওয়ার্ড, ওই কয়েকটা কিওয়ার্ড দিয়ে আমি এসইও করে ওটাকে র্যাঙ্ক করা সম্ভব? জি, মানে তো নিউজ বেসড আমরা প্রত্যেকটা নিউজটা আলাদা আলাদা। নিউজ বেসিস আসলে তো ওইভাবে এসইও হয় না, নিউজ ওয়েবসাইটের ওভারঅল এসইও করতে হয়। ঠিক আছে, ওভারঅল এসইও করতে হয় নিউজ ওয়েব। যেমন আপনি যদি প্রথম আলোর কথা যদি বলেন, আজকে একটা পোস্ট করলো, কালকে আরেকটা পোস্ট করলো, কিন্তু প্রথম আলো কিছু বিষয় কিন্তু ফিক্সড, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, এটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, মানুষ কি লিখে সার্চ করে? মানুষ সার্চ করে এইটা লিখে আজকের আপডেট খবর কি, এই শব্দটা লিখে মানুষ সার্চ করে। তো আপনাকে প্রথম আলোর মধ্যে এই শব্দগুলো কি করতে হবে, বসা দিতে হবে পোস্টগুলোর মধ্যে। হ্যাঁ, এটা একটু রিসার্চ করতে হবে যে পাবলিক আসলে কি লিখে সার্চ করছে বিষয়টা চাচ্ছে। জি, হ্যাঁ, ওটাকে ধরেই আমার কাছে সব র্যাঙ্কে নিয়ে না আসে, জাস্ট ওই একটা স্পেসিফিক বিষয়কে র্যাঙ্কে নিয়ে আসে। জি 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 এটা বেটার। জি, ওকে। আচ্ছা, আমরা আর প্রশ্ন নিব না, আমরা এখন পরের স্লাইডে আসবো। পরের স্লাইডে কি আছে আমাদের, যে আমরা মোটামুটি 4টি ধাপে এসইও করব। ঠিক আছে, তো এটার মধ্যে কিন্তু আমরা যে অন পেজ এসইও যেটা, এটা আমরা ক্লায়েন্টকে প্রমাণ দেখাইতে পারি যে আমি আপনার এই ওয়েবসাইটের বা এই পেজের বা এই পোস্টের অন পেজ এসইও করেছি, এই তার হচ্ছে প্রমাণ। এখন র্যাঙ্কে আসলো কি আসলো না এটা আরেকটা বিষয়, আর অন পেজ এসইওটা হলো কি হলো না সেটা আরেকটা বিষয়। কারণ র্যাঙ্কে তো শুধু যে অন পেজ আর অফ পেজ এসইও করলে তা না, অনেক বিষয় থাকে, কন্টেন্টের একটা বিষয় থাকে, তারপরে তার কন্টেন্ট কোয়ালিটি বিষয় থাকে। এখন আপনি তো করতেছেন এসইও, আপনি তার কন্টেন্ট লিখে দিবেন না তাকে, তাই না? তো অন পেজ এসইও করলেন কিনা, অফ পেজ এসইও করলেন কিনা, এটা আপনি প্রুফ দিতে পারবেন যে হ্যাঁ আপনি যে কাজ দিয়েছিলেন এই কাজের এইটা আমি করে ফেলেছি, এই যে তার প্রমাণ দেখেন, আপনার এই পেজের বা এই ব্লগের এসইওটা হয়ে গেছে। আচ্ছা,
তো প্রথম স্টেপ হচ্ছে আমরা কিওয়ার্ড সিলেকশন করব। আমরা যখন এসইও করব কোনো কিছু, এসইও করার আগে দেখব যে আসলে আমি কোন টপিকের উপর এসইওটা করছি বা কিসের উপরে আমি এসইও করছি, এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। কিওয়ার্ডটাকে আমার চুজ করতে হবে। কিওয়ার্ড নিয়ে অনেক কথা আছে, আমরা সেগুলো শিখব। হ্যাঁ, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন। আপনি একটা 10টা বা 15টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করলেন, কিংবা আপনি 2টা টপিক নিলেন যে হ্যাঁ আমি এই সপ্তাহে একটা লেখা লিখবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করবেন বা ঘরে বসে কীভাবে ইনকাম করবেন। হতে পারে এটা আপনার টপিক বা কিওয়ার্ড, যে অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা ঘরে বসে ইনকাম। আপনি একটা চুজ করে ফেললেন, ধরলাম আপনি চুজ করলেন অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা কিওয়ার্ড হিসেবে চুজ করলেন। এবার কি করতে হবে? কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট মানে হয় আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করেন, নাহলে ইমেজ কন্টেন্ট তৈরি করেন, নাহলে আপনি লেখা তৈরি করেন। আচ্ছা, আপনার কিওয়ার্ড সিলেকশন হলো, কন্টেন্ট তৈরি হয়ে গেল। দেন কি করতে হবে? ওই কন্টেন্টকে অন পেজ অপটিমাইজেশন করতে হবে। রিয়েল লাইফ কাজ যেগুলো আমাদের আসতেছে এখন, আমি কিওয়ার্ড চুজ করেছি, সেই কিওয়ার্ড দিয়ে আমি লেখা লিখেছি, এবার ওই লেখাটাকে আমি অপটিমাইজ করে ফেলবো যাতে সার্চ করলে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আমার পরের কাজ কি, তো সার্চ করলে পাওয়া যায়, এটা আমি দুইভাবে করবো। একটা করবো অন পেজ এসইও। তো অন পেজ এসইও করলাম হচ্ছে আমি ওয়েবসাইটে বসে থেকে, ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে। আর অফ পেজ এসইও করবো কখন? অন পেজ এসইও করা শেষ, আমি আমার ওয়েব পেজের লিঙ্কটা নিয়ে বা ওই কন্টেন্টের লিঙ্কটা নিয়ে আমি বিভিন্নভাবে প্রমোট করব। সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে হোক, ইউটিউব চ্যানেলের মধ্যে হোক, যে কোনোভাবে। ঠিক আছে? সেইগুলোকে বলবো আমি অফ পেজ অপটিমাইজেশন। আচ্ছা, আমরা দেখব হোয়াই ইউ মে লার্ন এসইও। এই যে আজকে যে 4টা স্টেপ আমি বললাম, এটা শেষ না কিন্তু, এটা জাস্ট আপনাকে সূচিপত্র দেওয়া হলো আর কি। আজকে এই স্লাইডগুলোতে 10 নম্বর স্লাইড পর্যন্ত কি আছে? সূচিপত্র আছে। হোয়াই ইউ মে লার্ন এসইও, কেন আপনি এসইও শিখবেন? প্রশ্ন যেটা করেছিলাম, এসইও করলে কি হবে, আপনার উপকার কি, বা কেন আমরা এসইও করি। 1 নম্বর কাজ হচ্ছে আপনারা এই কোর্সে এনরোল করেছেন মোস্ট অফ দি স্টুডেন্টস যে ফ্রিল্যান্সার হওয়ার জন্য, তাই না? এসইও বেসিস ফ্রিল্যান্সিং কাজ করার জন্য। তো 1 নম্বর কি, ক্লায়েন্টস জব করতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে জব করেন, এসইও নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই বিষয়টা আমরা একটু ফাইবারে গিয়ে দেখে আসব। আমি ফাইবারে এসেছি, ফাইবারে এসে আমি সার্চ করেছি কিওয়ার্ড রিসার্চ লিখে বা এসইও লিখে। আমি এটা এসইওর হচ্ছে একটা সাব টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আর এসইও হচ্ছে মাদার টপিক। হ্যাঁ, আপনি যদি এখানে মাদার টপিক নিয়ে সার্চ করেন, এসইও লিখে, তাও হবে। এসইও হচ্ছে একটা মাদার টপিক যেটা নিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি যদি কিওয়ার্ড রিসার্চ, এটা একটা সাব টপিক। এটা এসইওর ভিতরের একটা শাখা আর কি, এই শাখা নিয়েও কাজ করতে পারেন। আবার আপনি চাইলে অন পেজ এসইও নিয়েও কাজ করতে পারেন। অন পেজ এসইও, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা একটা শাখা টপিক, মানে এসইওর শাখা আর কি। আবার এইখানে হচ্ছে আপনার আছে অফ পেজ এসইও। দেখেন অফ পেজ এসইওর কম্পিটিশনটা একটু বেশি। ঠিক আছে? কারণ অফ পেজ এসইওর কাজগুলো সহজ। ঠিক আছে? কাজগুলি সহজ, আর অন পেজ এসইওর কাজগুলো একটু সহজ, এটা আবার কম্পিটিশন অনেক কম। ঠিক আছে? আর আপনি যদি একটু চালাক চাতুর হন, আপনি যদি ওয়ার্ড পেজটা শিখে নিতে পারেন, অন্যান্য ওয়েব পেজের এসইও করতে পারেন। যেমন অনেক ওয়েবসাইট দেখা যায় পিএইচপি লারাভেলে করা বা অন্যান্য কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, সেইগুলোর এসইও আপনি কেমনে করবেন? কারণ আমি তো আপনাকে ওয়ার্ডপ্রেসে এসইও করা শেখাবো। সেক্ষেত্রে যেই সাইটগুলো ওয়ার্ডপ্রেসে এসইও করা নাই, সেগুলোকে আপনি কেমনে এসইও করবেন? একটু ট্রিক খাটাতে হয়। ঠিক আছে? তারপরে এটা হচ্ছে মাদার টপিক। দেখেন আপনি কিন্তু এই এসইও নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে ক্লায়েন্টের, এবং এটার কাজ কিন্তু রেগুলার আসেই। হ্যাঁ, চিন্তা করে দেখেন, আই উইল প্রোভাইড এসইও প্ল্যান টু র্যাঙ্ক পেজ 1 ইন 2020। চিন্তা করে দেখছেন, তার বেসিক প্যাকেজ হচ্ছে $200, 6টা অর্ডার তার রানিং আছে। সে কী করছে, যে
টেকনিক্যাল এসিও অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, আবার মান্থলি এসিও প্ল্যান দিচ্ছে। হ্যাঁ, এই আর কি। তারপরে আমরা আরেকটাতে আসি, কিওয়ার্ড রিসার্চের মধ্যে আসি, যে আজকে যে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বললাম, এই কিওয়ার্ড নিয়ে আসলে কীরকম কাজকর্ম আছে দেখেন। আই উইল কন্ডাক্ট এসইও কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। সে শুধু কিওয়ার্ডটাই রিসার্চ করবে না, সে পাশাপাশি কী করবে, কম্পিটিটরদেরকেও অ্যানালাইসিস করে দিবে। তো আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা এসইও কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কম্পিটিটর অ্যানালাইজ করবেন। যদিও এই কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটরকে অ্যানালাইজ করার পেইড টুলস লাগে, ফ্রি টুলস দিয়ে খুব বেশি করা যায় না। তবে অ্যাজ এ বিগিনার আপনি কিন্তু ফ্রি টুলস দিয়ে মোটামুটি লেভেলে রিসার্চ করে ফেলতে পারেন, ঠিক আছে? কারণ এই টুলসগুলোর দাম অনেক বেশি হয়, পেইড টুলসের দাম। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটা ওয়েবসাইট যদি দেখি, দেখেন ওনার হচ্ছে 1268টা তার রিভিউ আছে। চিন্তা করে দেখেন, 5টা অর্ডার আছে। আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, তার $20 তার প্যাকেজ আছে আর কি। এইখানে আপনারা পড়বেন যে সে আসলে কি কি দিচ্ছে। আসলে এই কাজগুলো নিয়ে কাজ করতে চাইলে আপনাকে কি করতে হবে, তারা কি দিচ্ছে দেখেন। 100 হ্যান্ড স্পিক ফোকাসড কিওয়ার্ড, সে 100টা ফোকাসড কিওয়ার্ড দিচ্ছে এবং 1000 রিলেটেড কিওয়ার্ড দিচ্ছে। যে 1000 সে দিচ্ছে রিলেটেড কিওয়ার্ড, যেগুলো কন্টেন্টের মধ্যে থাকে। আবার 5 কম্পিটিটর অ্যানালাইসিস, সে তার 5 জন কম্পিটিটরের কাছে বিশ্লেষণ করে দেখাই দিবে, আরও কিছু সে গিফট কিছু দিবে আর কি। হয়তো বা আরও অন্যান্য কিছু সার্ভিস সে দিবে। তো এই বিষয়গুলো আপনাকে পরে বুঝতে হবে যে আসলে এই কিওয়ার্ড নিয়ে যারা কাজ করে তারা আসলে কি কাজটা করে, এই কাজটুকু তারা করে দিচ্ছে। এইটুকু যদি আপনি পারেন, যে আপনি যদি কিওয়ার্ডটাকে রিসার্চ করতে পারেন এবং যদি কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে পারেন, আপনিও কিন্তু তার মতোই এই কাজটা করতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে একটা বিষয়। তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা ক্লায়েন্টদের কাজ করতে পারি। তারপরে ওন ওয়েবসাইট ফর ইয়োর এক্সিস্টিং বিজনেস, মানে আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, ই কমার্স হোক, অন্যান্য কোনো কিছু ব্যবসা হোক, তো সেটাতে কিন্তু আপনি এসইও করে নিতে পারেন, যাতে আপনার নিজের পেজগুলো র্যাঙ্কে আসে, ট্রাফিক আসে এবং প্রোডাক্টের সেল হয়। কর্পোরেট ওয়েবসাইট, এখন আপনি যদি কোনো জব করতে যান মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ডিজিটাল মার্কেটার হিসাবে, আপনার ভাগ্যে পড়তেই পারে যে হ্যাঁ আপনি এই 2 মাস 3 মাস বা 6 মাস আপনি এসইও করেন, আমাদের যে ওয়েবসাইটগুলো আছে এসইও করেন। তো ওই কর্পোরেট অফিসগুলোর ওয়েবসাইটগুলোর এসইও করতে হয়, ঠিক আছে? তারপরে কি আছে, অ্যামাজন অ্যাফিলিয়েট। আপনি যদি অ্যাফিলিয়েটর হতে চান, অ্যাফিলিয়েট হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে আপনি ঘুমের মধ্যেও টাকা উপার্জন করতে পারেন। এবং এটা হচ্ছে একবারই এই কাজটি করতে হয়, যে আপনি একবার যদি আপনার একটা পোস্টকে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, দেখা যায় যে ওই পোস্ট থেকে আপনি 2 মাস 4 মাস 1 বছর 6 মাস 6 বছর পর্যন্ত নির্বিঘ্নে টাকা উপার্জন করতে পারছেন, ঠিক আছে? এটা অ্যাফিলিয়েটের মাধ্যমে করা যায়। এই প্রসেসগুলো আমি দেখিয়ে দিব। তো আপনি যদি অ্যাফিলিয়েট করতে চান, অ্যাকচুয়ালি এইখানে আমি লিখেছি অ্যামাজন অ্যাফিলিয়েট, কিন্তু শুধু যে অ্যামাজন থেকে হয় তা না। অ্যাফিলিয়েট করার জন্য আরও অনেক ওয়েবসাইট আছে, ক্লিক ব্যাংক আছে, তারপরে হচ্ছে অ্যামাজন আছে, আলিবাবা আছে, এবং বিশ্বের প্রায় সব বড় বড় কর্পোরেট ওয়েবসাইট এবং বড় বড় বিজনেস সাইটগুলোরই অ্যাফিলিয়েট করার সুযোগ থাকে। আবার যদি আপনি সিপিএ মার্কেটিং করতে যান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এসইও সম্পর্কে একটা মোটামুটি ভালো জ্ঞান থাকতে হবে। সিপিএ মার্কেটিং নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন আমাকে, যে আমি সিপিএ মার্কেটিং শেখাবো কিনা বা সিপিএ মার্কেটিং কীভাবে করে। আমি শুধু আপনাদের বলে দিই, সিপিএ মার্কেটিংটা আমরা এই কোর্সে শেখাবো না। সিপিএ মার্কেটিং বিশাল বড় একটা পার্ট, এটাও ডিজিটাল মার্কেটিংয়ের এবং এসইও টপিকের ভিতরেই পড়ে। হ্যাঁ, কস্ট পার অ্যাকশন, যেটা যেমন আপনি যদি কোনো একটা লিঙ্কের মাধ্যমে বা কোনো একটা ফর্মের মাধ্যমে কোনো কাস্টমারকে, কোনো ভিজিটরকে যদি কাস্টমারে কনভার্ট করতে পারেন, সে যদি কোনো পারচেস করে বা কোনো লিড যদি আপনার কাছে দেয়, এই যে প্রসেসটা, এই পদ্ধতিটাই হচ্ছে সিপিএ মার্কেটিংয়ের পদ্ধতি। যে আপনি একটা ক্লায়েন্টের সাথে বা আপনি একটা ইউজারের সাথে মেসেজ করে হোক, চ্যাটিং করে হোক, কথা বলে হোক, তাকে যদি কোনোভাবে তার কাছ থেকে কোনো অ্যাকশানে ক্লিক করা নিতে পারেন, প্রোডাক্ট যদি সেল করা যেতে পারেন, সেটা আপনি বললেন যে সিপিএ মার্কেটিং করলেন। এটার অনেক পদ্ধতি আছে এবং
বেশিরভাগ ক্ষেত্রে সিপিএ মার্কেটিং পদ্ধতিগুলো বাংলাদেশে যারা করছে, হ্যাঁ, অনেকেই ভালো ভালো কাজ করছে সিপিএ মার্কেটিংয়ের, আবার বেশিরভাগ ক্ষেত্রে এই কাজগুলো একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আর কি। ঠিক আছে, মানুষের অনৈতিক কিছু বিষয় থাকে সিপিএ মার্কেটিংয়ে সহজে উপার্জন করার। তো আমি আসলে ওই বিষয়গুলো দেখিয়ে দিব না বিধায় আমি এটাকে টোটালি বাদ দিয়ে দিয়েছি। এবং আদার্স আরও অনেক কিছু বিষয় থাকে যার কারণে আমরা এসইওটা শিখব। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো আমরা আজকের যে আলোচনার বিষয় কিওয়ার্ড সম্পর্কে কিছু আমরা আইডিয়া নেব। হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড সম্পর্কে আমরা আগে বলে ফেলেছি যে কিওয়ার্ড হচ্ছে আমরা যেটা নিয়ে সার্চ করি সেটা আমাদের কিওয়ার্ড, মানুষ জানে সার্চ করে ওইগুলি কিওয়ার্ড বা সার্চ টার্ম। আমরা পরের স্লাইডে আসবো অ্যাকচুয়ালি। ট্রানজিশন দিয়ে নেই। হোয়াট ইজ কিওয়ার্ড এটা আমরা দেখলাম। কিওয়ার্ড সিলেকশন স্টেপস। এখন এই যে আমরা দেখলাম যে কিওয়ার্ড নিয়ে অনেক কাজকর্ম হচ্ছে অনলাইনে, ফাইবারে। তো আপনার তো কিওয়ার্ড সিলেকশন করা বুঝতে হবে যে কিওয়ার্ডটা সিলেকশন করে কিভাবে, কারণ এই সিলেকশন প্রসেসটা যদি আপনি না জানেন আপনি ক্লায়েন্টের কাজও করতে পারবেন না, আপনার নিজের জন্য ইসের কাজও করতে পারবেন না। প্রথমে ফাইন্ড এ টপিক। মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার ক্লায়েন্টের টপিকটা কি এটা আগে আপনাকে ক্যাচ করতে হবে। অনেক সময় ক্লায়েন্টরা বলে না এইসব, শুধু আপনাকে বলে একটা লিঙ্ক দিয়ে বলতে যে নাও আপনি নেন, এই যে আমার এই পোস্টের একটা এসিও করে দেন। তো ওই পোস্টটা পড়ে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আসলে এই পোস্টের মধ্যে আসলে কোন বিষয়টাকে ফোকাস করা হয়েছে। হতে পারে ওই ফোকাস করা কিওয়ার্ডটা বা ওই ফোকাস করা বিষয়টা আপনার টপিক যখন হবে, রিসার্চ কিওয়ার্ডস অ্যান্ড মেক এ লিস্ট। এই স্টেপগুলো কিন্তু আপনার নোট করা থাকতে হবে, হ্যাঁ, কারণ আপনাকে এই কাজগুলো করার জন্য স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করতে হবে। তো আপনি কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে একটা লিস্ট তৈরি করতে হবে। শুধু লিস্ট তৈরি করলেই হবে না, ওই লিস্টের মধ্যে আবার দুইটা ভাগ করতে হবে। একটা ভাগ হচ্ছে গুড সার্চ ভলিউম, যেগুলোর সার্চ ভলিউম বেশি। সার্চ ভলিউম বেশি বলতে আপনি যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ কোনগুলোর সার্চ অনেক বেশি হয়, এইটাকে পৃথক করে রাখতে হবে। আরেকটা দিতে হবে যে কোনগুলোর সার্চ কম হয়। তারপর দিতে হবে যে কোনটার কম্পিটিশন বেশি আবার কোনটার কম্পিটিশন কম। এই চারটা ভাগে আপনাকে ভাগ করতে হবে। তো আমি ধরে নিলাম যে আপনি চুজ করলেন কোনটা। আপনি কিন্তু অবশ্যই একবারে যেটার লো সার্চ ভলিউম সেটাও নেবেন না, আবার হাই কম্পিটিশন এটাও নেবেন না। তো রাইট ওয়ে হচ্ছে দেখতে হবে সার্চ ভলিউম বেশি, মানে বেশি বেশি মানুষ সার্চ করে, আবার দেখতে হবে কম্পিটিশনটা কম, মানে ওই কিওয়ার্ডগুলোর উপরে খুব বেশি মানুষজন গুগলে র্যাঙ্কে আসে নাই বা যারা র্যাঙ্কে আসছে তাদেরকে আপনি বিট করতে পারবেন। তাহলে আপনাকে দেখতে হবে যে হ্যাঁ ক্লায়েন্টকে বলতে হবে যে আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিব এগুলোর গুড সার্চ ভলিউম এবং এগুলোর লো কম্পিটিশন কিওয়ার্ড, যাতে আপনি সহজেই র্যাঙ্কে আসতে পারেন। এইবার ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিছে, ক্লায়েন্ট চুজ করে দিয়েছে যে আমার কিওয়ার্ড হচ্ছে এই চারটা। তো আপনি যদি দেখেন যে এই চারটা কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, কম্পিটিশনও বেশি, তো ক্লায়েন্টের সাথে আপনার ওইভাবে ডিল করতে হবে যে এটা হচ্ছে কম্পিটিশন অনেক বেশি, আপনার যে প্যাকেজ আছে, আমার যে প্যাকেজ আছে এই প্যাকেজের সাথে এটা ম্যাচ করে না। তো আপনি চাইলে আমার এই প্রিমিয়াম প্যাকেজটা নিতে পারেন, তাহলে আমি ওই সার্ভিসটা দিব আর কি। কারণ আপনি যদি এই বিষয়গুলো ক্লিয়ার না করে যদি কাজ নেন, ওই কাজ করতে কিন্তু আপনি পারবেন না। শেষ পর্যন্ত দেখা গেল আপনার প্রোফাইলের বাজে ইফেক্ট পড়বে আর কি। তাহলে আমরা যখন নিজের জন্য অথবা ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড সিলেকশন করব, আমাদেরকে মেনটেন করতে হবে দুইটা বিষয়। দেখব গুড সার্চ ভলিউম, যেটা সার্চ করে মানুষ বেশি, এবং দেখব কম্পিটিশন লো। কম্পিটিশন লো বলতে ওইটাকে র্যাঙ্কে নিয়ে আসা খুব বেশি কঠিন হবে না আমার জন্য বা আপনার জন্য, ওইটাকে আমরা চুজ করব। আচ্ছা, চুজ করলাম, পরের প্রসেসটা কি? পরের প্রসেস হচ্ছে ফাইন্ডিং এ টপিক। এই যে আমরা বললাম যে হচ্ছে আমরা টপিক খুঁজবো কিভাবে, বা প্রথম কাজ হচ্ছে দেখলাম আমরা যে হচ্ছে একটা টপিক খুঁজে বের করা, তাই না? এখন প্রশ্ন করতে পারেন ভাই টপিক খুঁজবো কিভাবে? যদি আপনার ক্লায়েন্টের কাজ হয় সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে টপিক দিয়ে দিবে। আর আপনার যদি নিজের কোনো টপিক না থাকে, লেখালেখি করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন, বা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ব্লগিং করবেন,
তো আপনি কিভাবে আসলে ইয়ে করবেন, টপিকগুলো খুঁজবেন, তাই না? এটা একটা বিষয় হতে পারে আপনার জন্য। এই জন্য প্রথমে শিখতে হবে যে নিশ কি বা টপিক কীভাবে রিসার্চ করে। প্রথমে নিশ হচ্ছে এমন একটা বিষয়, সার্চ ইঞ্জিন ফাউন্ডেশন আমাদের নিশ কি, আপনাকে আমি সামারাইজ করি। আমাদের নিশ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করা, তাই না, বা ভলেন্টারি কার্যক্রমগুলো সম্পন্ন করা। এটা হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এর মধ্যে আপনারা একটা কোর্স করতে পারছেন, এটা একটা ভলেন্টিয়ার বা সোশ্যাল ওয়ার্ক। দেখা যায় যে আমরা হচ্ছে কি করি, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নৈতিক যে কাজগুলো সেইগুলো করি, বিভিন্ন সভা সেমিনার করি, এইগুলো হচ্ছে আমাদের নিশের মধ্যে আওতাভুক্ত। দেখা গেল যে আপনি হয়তো নতুন একজন মার্কেটার, আপনি চাচ্ছেন যে আমি নিজে একটা নিশ পিক করে আমি সেটার উপরে মার্কেটিং শুরু করব। ধরলাম আপনি নিশ তৈরি করেছেন যেটা ব্লগিং করবেন, আপনি রিভিউ লেখালেখি করবেন, হতে পারে সেটা ক্যামেরার রিভিউ, হতে পারে কোনো সিনেমার রিভিউ, কোনো বইয়ের রিভিউ। তো যেইটা আপনি চুজ করবেন, আপনি যেটা পারবেন সেটা হবে আপনার নিশ। এই শব্দের সাথে পরিচিত হতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে আপনার নিশ কি, আপনার এই নিশটা কঠিন বা এই নিশটা হচ্ছে ভালো না, বা এই নিশের উপরে আমি এতগুলো কিওয়ার্ড দিব। এই শব্দগুলো আপনাকে ইউজ করে কিন্তু মেসেজ করতে হবে। আপনি যখন freelancer.com যখন যাবেন কাজ করার জন্য, ওইখানে ক্লায়েন্টরা বলে দেয়, তারা যখন পোস্ট করে কাজ দেওয়ার জন্য তারা বলে দেয় যে আপনি যদি আমার এই লেখাটা পড়ে বুঝতে পারেন দেন আপনি প্রপোজাল পাঠান, তার আগে প্রপোজাল পাঠায়েন না। তাহলে ক্লায়েন্ট তার নিজ সম্পর্কে বলে দিছে বা সে একটা লেখা লিখেছে, আপনি যদি তাকে ফোকাস করতে পারেন যে আপনার নিশ হচ্ছে এটা, আমি দেখলাম এই নিশটাতে নিয়ে আমি কাজ করে অভ্যস্ত, আমি এটা পারবো, এই ওয়ার্ডগুলো যদি আপনি ইউজ করেন, ওই প্রপোজালটা কিন্তু এনগেজিং থাকে ক্লায়েন্টের কাছে। ফাইন্ড ইউর প্যাশন। তো নিশ চুজ করার অন্যতম একটা উপায় হচ্ছে আপনার প্যাশনটাকে খুঁজে বের করা, কারণ প্যাশন উইল কিল ইউর কম্পিটিটর অলওয়েজ। প্যাশন বলতে আপনি যে জন্য ভালো লাগে, অনেকেই আছেন যার গান গাইতে ভালো লাগে, যার ঘুরতে ভালো লাগে, ট্রাভেল করতে ভালোবাসেন, অনেকেই রান্না করতে ভালোবাসেন, অনেকে দেখা যায় যে অনেক রকম কাজ করে আনন্দ পান, মজা পান। ওই কাজটা হতে পারে আপনার প্যাশন, এবং আপনি যদি চান যে হ্যাঁ ওইটা নিয়ে আপনি লেখালেখি করবেন, আপনি শুরু করতে পারেন। কারণ যেই কাজ আপনার ভালো লাগবে সেই কাজ করতে আপনি মজা পাবেন। এসিওর কাজ যেহেতু দীর্ঘ সময়ের জন্য, আপনি যদি প্যাশন না জেনে শুনে যদি আপনি একটা কাজে নামেন, ওই কাজটা করে আপনার জন্য দুঃসাধ্য হয়ে পড়বে। 2 মাস 3 মাস পরে আপনি ছেড়ে দিবেন। যখন ছেড়ে দিলেন তো আপনি হেরে গেলেন। যার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনারা এসইও করে লেখালেখি করে ওইখান থেকে আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। এখন প্যাশনটা কেমন বা কোন ধরনের হতে পারে এটা বোঝার জন্য আপনি চিন্তা করতে হবে যে কোন কাজে আপনার ভালো লাগে বা দীর্ঘ সময় ধরে করলে বিরক্ত আসে না। ইভেন এমন কি কাজ আছে যেটা আপনার কেউ যদি অর্থ যদি নাও দেয় সেই কাজটা আপনি করে দেন। আমার একটা প্যাশন হচ্ছে আমি মানুষকে শেখাতে ভালোবাসি, বা বিভিন্ন, যেমন আমি দীর্ঘ 5 বছর ক্লাস নিয়েছি, হ্যাঁ, মানে আমার পড়াইতে ভালো লাগে, এইখানে আমি প্যাশনটাকে আমি খুঁজে পাই, আমার ভালো লাগে, ঠিক আছে। সেটা বেতন বা অন্যান্য যে বিষয়গুলো যেটাই হোক না কেন, পড়াইতে ভালো লাগে এবং শেখাইতে ভালো লাগে, এটা হচ্ছে আমার প্যাশন। এবং আমার চেস খেলতে ভালো লাগে, আমার প্যাশন, ঘন্টা পর ঘন্টা আমি চেস খেলি। আমি যদি এখন লেখালেখি করি চেসের উপরে, বিশাল বৃষ্টিতে কিন্তু আমি লিখতে পারবো, 100-200 দিন লিখলেও কিন্তু আমার লেখা শেষ হবে না। আপনারও যদি এইরকম কোনো বিষয় থাকে সেটা আপনি করতে পারেন। এখন যদি আপনি বলেন না ভাই আমি আসলে ওই রকম প্যাশন আমি খুঁজে পাচ্ছি না, আমার কোনো প্যাশন নাই, আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটু কষ্ট করে ইনকাম করব, আমি কীভাবে একটা টপিক সিলেকশন করতে পারি আমাকে এটা বলেন। তো প্রথমে আপনি গুগল সার্চ করতে পারেন। গুগল সার্চ করার জন্য আপনি আসতে পারেন, এই সার্চটা কয়েকভাবে করতে পারেন আপনি, হ্যাঁ, লিখতে পারেন যে মোস্ট প্রফিটেবল ব্লগ নিশ বা মোস্ট প্রফিটেবল ব্লগ নিশ 2020 বা 2021। দেখেন এইখানে তারা 21টা ব্লগ নিশ দিয়েছে,
এখানে 10টা দিয়েছে, এখানে 100টা দিয়েছে, এখানে প্রায় 2000-এর মতো ব্লগ নিউজ তারা দিয়েছে। তো আপনি এইগুলো একটু পড়েন, তারা যে সাবজেক্টগুলো আপনাকে চুজ করে দিচ্ছে এইগুলো নিয়ে গিয়ে আপনি আসলে লেখালেখি করতে পারেন এখানে। যেমন ফুড রেসিপি আছে, প্যারেন্টিং আছে। এই যে প্যারেন্টিং কিন্তু খুব হট টপিক একটা নিশ আর কি, যে বাচ্চা যে সন্তান লালন পালন যে করবে, হ্যাঁ বিভিন্ন তো ওয়ে আছে তাই না। তারপরে ফ্যাশন, এগুলো কিন্তু একদম টপ আর কি। ফিটনেস নিশ, সুপার একটা নিশ এটা। পার্সোনাল ফাইন্যান্স, সুপার একটা নিশ। স্মল বিজনেস মার্কেটিং, সার্চ। দেখেন আমি আপনাদের শেখাচ্ছি কি, আমি শেখাচ্ছি এসইও। আপনি চাইলে এসইওর উপরে লেখালেখি করতে পারেন। আর আমি যদি এসইও নিয়ে যদি এখন লেখালেখি করি, দেখা গেল আমি 200, 300, 400, 500 পোস্ট আমি লিখে ফেলতে পারবো, অসংখ্য ভিডিও মেক করতে পারবো, তাই না। আবার পার্সোনাল ডেভেলপমেন্ট, এই পার্সোনাল ডেভেলপমেন্ট এটা নিশ হতে পারে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ, তারপরে সাইড হাসলিং, অনেকগুলো আছে। ইনভেস্টিং, ন্যাচারাল লিভিং, সাস্টেনেবিলিটি, ফিমেল এম্পাওয়ারমেন্ট, কোডিং, কত কিছু বিষয় আছে। ফটোগ্রাফি, হ্যাঁ আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন, ফটোগ্রাফি হতে পারে আপনার একটা নিশ, তাই না। তো এখান থেকে সার্চ করে দেখতে পারেন। আবার কি আছে এখানে, আলি এক্সপ্রেস, এখানে একটা ওয়েবসাইট আমি রেখেছি। 2 নম্বরে রেখেছি আলি এক্সপ্রেসকে, 3-এ রেখেছি অ্যামাজনকে। এটার একটা কারণ আছে। আপনারা সবাই আশা করি আলি এক্সপ্রেসের নাম জানেন বা নাম শুনেছেন, তাই না। আলি বাবা এক্সপ্রেস বা আলি এক্সপ্রেস যেটাই হোক না কেন, চায়না একটা কোম্পানি আর কি। তো আমি আলি এক্সপ্রেসে গেলাম, দেখেন এইখানে আসার পরে কি আমি এই ওয়েবসাইটে আমি আসলাম। এই ওয়েবসাইটে দেখেন আমার হচ্ছে হাতের বাম পাশে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে। ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন, ফোনস, টেলিকমিউনিকেশন, কম্পিউটার, কনজিউমার, জুয়েলারি। দেখেন এইটা হচ্ছে মাদার টপিক, ওমেন্স ফ্যাশন। আপনার টপিক হতে পারে ওমেন্স ফ্যাশন। এখান থেকে অনেক আইডিয়া আপনি পেতে পারেন যে হ্যাঁ আপনি কোন বিষয়ে আপনার লেখালেখি করতে পারেন। এইখানে আসলে এই সাইটটা অ্যাকচুয়ালি আইডিয়া দেওয়ার জন্য আমি নিয়ে আসলাম। মেন্স ফ্যাশন, আপনি কি যে জ্যাকেট সম্পর্কে লিখতে পারবেন কিনা, বা আপনি যে হচ্ছে অ্যাপারেল আছে, বেল্টস আছে, গ্লোভস আছে, কত কিছু আছে। তারপর ফোনস, আইফোন নিয়ে লেখালেখি করতে পারেন। তারপরে অনেক ধরনের ফোনের আছে, ফোনের যে ব্যবহার আছে সেগুলো নিয়ে আপনি লেখালেখি করতে পারেন। আমরা কম্পিউটার, অফিস অ্যান্ড সিকিউরিটি সিস্টেম, এরকম অনেকগুলো বিষয় আছে। দেখেন তার মানে এইখানে কিন্তু আপনি সার্চ করে যতটুকু দেখতে পারেন, একটা ওয়েবসাইটে এসে কতগুলো প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন। আর প্রোডাক্ট আমি কেন বলছি, যেহেতু আপনার টার্গেট হচ্ছে যে অ্যাফিলিয়েট করে হোক, ব্লগিং করে হোক, হ্যাঁ আপনার ইনকামটা করা। তো আপনার চেষ্টা করবেন যে প্রোডাক্ট বেসিস ব্লগিং করা। সেক্ষেত্রে প্রোডাক্ট পারচেস করা পারবে মানুষ, সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন, এবং আপনার ওয়েবসাইট যদি ভালো হয় আপনার ওয়েবসাইটটা তো গুগলে অ্যাড শো করাবেই। মানে 2টা ধাপে আপনি করতে পারছেন। আবার কনজিউমার আছে, দেখেন জুয়েলারি আছে, এইগুলো আবার সাব টপিক। এই বামেরগুলো হচ্ছে মাদার নিশ, আর এইগুলো যেগুলো আসতেছে এগুলো হচ্ছে চাইল্ড নিশ বা সাব টপিক বলা হয়। ব্যাগ অ্যান্ড শুজ আছে, টয়েস অ্যান্ড কিডস আছে, আউটডোর ফ্যান্স আছে, হ্যাঁ বিউটি কেয়ার আছে, হোম ইমপ্রুভমেন্ট টুলস আছে। দেখেন আমি হোমের মধ্যে ক্লিক করলাম, দেখেন এইখানে আমার অসংখ্য টপিক আছে। গার্ডেনিং, গার্ডেন টুলস, আপনি যদি গার্ডেনিং নিয়ে যদি ব্লগ করেন, আপনি মাসের পর মাস কিন্তু আপনি গার্ডেন নিয়ে লেখালেখি করতে পারেন। আবার দেখেন সিলিং লাইটস, তারপরে ডাউন অনেক লাইটিং সিস্টেম নিয়ে আছে লেখা। তারপরে আবার টুলস আছে, দেখেন ওয়েল্ডিং আছে। এদিকে আবার কি আছে, হোম ডেকোরেশনের কিছু বিষয় থাকে, তাই না। এইরকম টপিক নিয়ে আপনি কিন্তু লিখতে পারেন। আবার যখন হোম ডেকোরেশন নিয়ে লিখছেন, হোম ডেকোরেশনের অনেক বিষয় আপনি ফার্নিচার নিয়ে লেখালেখি করতে পারেন। আপনি যে ফ্লোরের যে ম্যাট আছে, এই ম্যাট নিয়ে লেখালেখি করতে পারেন। ইভেন আপনি যদি সার্চ করেন, যে হচ্ছে আমি একটা ওয়েবসাইটের নাম জানি, সম্ভবত ভুলে গেছি, কিন্তু সার্চ করে দেখার চেষ্টা করি। হোয়াট ইজ বেস্ট ফ্লোর ম্যাট, আমি একটা জাস্ট সার্চ করলাম, দেখি আমি আসলে ওই ওয়েবসাইটে খুঁজে পাই কিনা। একটা ফিমেল একজন পার্সন আর কি, তিনি একটা পপুলার তার ওয়েবসাইট আছে, ফ্লোরিং গার্ল, এইরকম একটা ওয়েবসাইট। তিনি শুধুমাত্র এই ফ্লোর যে ম্যাটগুলো আমরা যে মানে বিছাই আর কি, বিভিন্ন ফ্ল্যাটে যে বিভিন্ন ধরনের ডিজাইনের যে ফ্লোর ম্যাটগুলো থাকে,
ওইগুলো নিয়ে সে কী করে লেখালেখি করে, এবং তার ওয়েবসাইট থেকে প্রায় 18 থেকে $20,000 তার শুধুমাত্র ওই অ্যাফিলিয়েট ইনকাম থেকে আসে। তো এই মুহূর্তে এই ওয়েবসাইটের নাম আমার আসলে স্মরণ পড়ছে না, সরি। তো আপনারা একটা আইডিয়া পাবেন আর কি, এই সমস্ত ওয়েবসাইটে আসলে একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ আপনার কাছে অসংখ্য প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে আপনি ক্যামেরা নিয়ে লিখতে পারেন, কিচেন নিয়ে লিখতে পারেন, ফুড নিয়ে লিখতে পারেন, অসংখ্য টপিক আছে আপনার। তারপরে অ্যামাজন তো সবাই জানে, তাই না? যদি অ্যামাজনে আসেন, এইখানে এসেও কিন্তু আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্টের আইডিয়া পাবেন। তবে এইখানে একটু আপনার জন্য খোঁজাটা হয়তো একটু মুশকিল হয়ে যায়, এই জন্য আমি ফার্স্ট টাইম আলিবাবাকে দেখিয়ে দিলাম। পরে আসি আমরা, এই দেখেন বাম পাশে ক্লিক করব, ক্লিক করে এইখানেও কিন্তু আপনার কাছে এই মাদার টপিকগুলো আছে। আর্টস অ্যান্ড ক্রাফটস, আপনি যদি ধরলাম এইটা আপনার টপিক, আর্টস অ্যান্ড ক্রাফটসের মধ্যে দেখা গেল আপনার এখানে ক্রাফটিং, এটা হতে পারে আপনার সাব টপিক। দেখেন এখানে অনেক প্রোডাক্ট আইডিয়া আছে, হ্যাঁ। তারপরে হোম ডেকোরেশনে আমি আসি, বা এই যে বিউটি প্রোডাক্ট আছে, পার্সোনাল কেয়ার আছে, সফটওয়্যার নিয়ে আপনি চাইলে লেখালেখি করতে পারেন। টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, এখানে যে লাইটেনিং, সিলিং, তারপরে সেফটি অ্যান্ড সিকিউরিটি। ধরলাম যে হ্যাঁ আপনি সেফটি অ্যান্ড সিকিউরিটিগুলি ভালো জানেন, যে বাড়িঘরের কোন কোন বিষয়গুলো থাকলে সিকিউর করা যায়, এইগুলো নিয়ে আপনি চাইলে কিন্তু লেখালেখি করতে পারেন, হ্যাঁ। শুধু বাড়িঘর না, আপনি পার্সোনাল যে সিকিউর সিস্টেম সেগুলো কিন্তু আপনি লেখালেখি করতে পারেন। তো এই ওয়েবসাইটগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার টপিক সিলেকশন করা যাতে প্রবলেম হয়, তারা যেন এই বিষয়গুলো থেকে দেখে একটু সময় দিয়ে ভালো একটা টপিক চুজ করে যেন লেখালেখিটা শুরু করতে পারে। দেখা গেল আপনি এমন একটা টপিক চুজ করলেন যার কম্পিটিশন অনেক অনেক বেশি, তো ওই টপিকটা নিয়ে কিন্তু আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। আপনাকে প্রথমে কয়েকটা প্রোডাক্ট চুজ করতে হবে, হ্যাঁ আমি হয় এইটা নিয়ে লিখবো, না হয় এইটা নিয়ে লিখবো, না হয় এইটা নিয়ে লিখবো। এখন দেখবে কম্পিটিশন কার কেমন, সেখান থেকে দেখবে যে গুড সার্চ ভলিউম, লো কম্পিটিশন, ওইটাকে আমি পিক করে তারপর থেকে লেখালেখিটা শুরু করব। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমরা পরের ইয়েতে আসি, হ্যাঁ। পরটাতে আসলাম, এই যে আমরা কিওয়ার্ড সিলেকশন করব, এই কিওয়ার্ডের আবার কয়েক ধরনের টাইপ আছে, ঠিক আছে। এই স্লাইডগুলি আমার প্রথম যে ব্যাচ ছিল সেই ব্যাচের জন্য তৈরি করা হয়েছিল, ঠিক আছে। দেখেন কিওয়ার্ড টাইপস, শুধু যে কিওয়ার্ড সিলেকশন করলাম আর লিখলাম, নোট করলাম, এটা কিন্তু হলো না। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, আপনার কাছে বলতে হবে যে আপনি কোন ধরনের কিওয়ার্ডগুলো আপনি চান, বা ক্লায়েন্ট যদি নাও জানে আপনাকে এগুলো প্রশ্ন করে করে উত্তরগুলো নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। দেখা গেল ক্লায়েন্ট এক্সপেক্ট করে বসে আছে একটা, আপনি কাজ করে দিয়েছেন আরেকটা 7 দিন পরে, সে কিন্তু বলবে যে আসলে আপনার কাজের কোয়ালিটি ভালো না, বা চেয়েছে একটা দিয়েছেন আরেকটা, একটা নেগেটিভ কিন্তু সে রিভিউতে চলে যাবে। তো যেহেতু আমরা ফাইবারে কাজ করব যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, যার কারণে যে প্রশ্নগুলোর সম্মুখীন আমাকে হতে হবে, জানতে হবে, এই বিষয়গুলোর উপর ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। তো কিওয়ার্ড মোটামুটি 2 ধরনের হয়, নন কমার্শিয়াল ইন্টেন্ট আর কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। নন কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড হচ্ছে ওই ধরনের কিওয়ার্ডগুলো যেগুলো মানুষজন কেনার উদ্দেশ্যে সার্চ করে না, জানার জন্য সার্চ করে গুগলে, ওই কিওয়ার্ডগুলো হচ্ছে নন কমার্শিয়াল, মানে বাণিজ্যিক কিওয়ার্ড নয় আর কি। আর কমার্শিয়াল হচ্ছে ওই ধরনের কিওয়ার্ড যেগুলো মানুষ কেনার জন্য সার্চ করে। আমরা একটু আগে লিখছিলাম, গুগলে লিখছিলাম যে হচ্ছে মোস্ট প্রফিটেবল নিশ। দেখেন আমি কিন্তু একটা কিওয়ার্ড লিখেছি কি সবচাইতে ভালো বিষয় কোনগুলো ব্লগিং শুরু করার জন্য। এই লেখার মধ্যে আমার কি কোনো কিছু কেনার কোনো ইচ্ছা আছে, যে আমি যদি একটা জিনিস পাই তাহলে আমি এই টপিক লিখে সার্চ করলাম, যেটা কোনো একটা ওয়েবসাইট পাইছি সেখান থেকে আমি একটা নিশ কিনে ফেলবো বা অন্য কোনো কিছু আমি কিনে ফেলবো, এরকম কোনো কিন্তু ইচ্ছা আমার নাই। আমি জাস্ট সার্চ করেছি যে সবচেয়ে ভালো লাভজনক বিষয়গুলো কোনটা বা কোনগুলো, এটা লিখে আমি সার্চ করেছি। তো এই কিওয়ার্ডকে আপনারা বলতে পারেন যে
নন কমার্শিয়াল কিওয়ার্ড, আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা সম্পর্কে। আবার হচ্ছে শুধু যে এই হোয়াট যুক্ত করে দিলে কিন্তু এটা একটা মোটামুটি বলা যায় যে নন কমার্শিয়াল কিওয়ার্ড হয়ে যায়। যেমন হোয়াট ইজ ব্লগ, হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ইউটিউবিং। তো এইগুলো কিন্তু জানার জন্য মানুষ সার্চ করে, কোনো কিছু কেনার জন্য না। হোয়াট ইজ হোস্টিং, হোস্টিংটা কি আমি জানি না, আমি জানতে চাচ্ছি, আমি উত্তর নেওয়ার জন্য গুগলে সার্চ করছি। আবার হাউ টু প্লাস কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। এইখানে অ্যাকচুয়ালি আমার মেন কিওয়ার্ড হচ্ছে হোস্টিং, সরি আমার মেন কিওয়ার্ডটা হচ্ছে হোস্টিং। হ্যাঁ, তো এই যে হোস্টিংয়ের আগে আমি হোয়াট ইজ লাগিয়ে দিলাম, আমার হয়ে গেল এটা নন কমার্শিয়াল হোস্টিং। আমি চাইলে কিন্তু এই হোস্টিংটাকে আবার কমার্শিয়াল করতে পারতাম। কীভাবে করতে পারতাম, যে চিপ প্রাইস হোস্টিং, মানে সবচেয়ে কম দামের হোস্টিং কোনটা, এটা আমার একসাথে হচ্ছে কেনার একটা ইচ্ছা আছে ভিতর, আবার ইচ্ছা আছে আমার জানার একটা বিষয় আছে। এটা কিন্তু একই সাথে নন কমার্শিয়াল আবার কমার্শিয়াল, ঠিক আছে। যে সস্তায় হোস্টিং কোনটা, তার মানে কি আপনারা হোস্টিং লাগবে, আপনি কিনে নেবেন, এই জন্য আপনি জানতে চাচ্ছেন। তার মানে হোয়াট ইজ যুক্ত করলাম, আমার হয়ে গেল এটা নন কমার্শিয়াল। আবার হাউ টু যুক্ত করলাম, দেখেন হাউ টু মেক এ ওয়েবসাইট, এটা আমি জানার জন্য শেখার জন্য সার্চ করছি। তো আমার কিওয়ার্ডের সামনে যদি হোয়াট ইজ বা হাউ টু দেখেন, ধরে নিতে পারেন যে 99% এগুলা নন কমার্শিয়াল কিওয়ার্ড হয়। তো ক্লায়েন্ট যদি বলে যে আমার কিওয়ার্ড লাগবে, ফার্স্ট প্রশ্ন হবে এটা যে আপনার কোন ধরনের কিওয়ার্ড প্রয়োজন, নন কমার্শিয়াল কিওয়ার্ড নাকি কমার্শিয়াল কিওয়ার্ড। ক্লায়েন্ট যদি বলে নন কমার্শিয়াল কিওয়ার্ড, দেন আপনি সেটা নিয়ে সার্চ করতে পারেন, ঠিক আছে। আর যদি সে যদি না বোঝে, আপনি বলবেন যে আসলে নন কিওয়ার্ড হচ্ছে এইরকম, আর সরি নন কমার্শিয়ালটা হচ্ছে এইরকম কিওয়ার্ড, আর কমার্শিয়ালগুলো হচ্ছে এই ধরনের কিওয়ার্ড। আচ্ছা, তারপরে কমার্শিয়াল কিওয়ার্ড বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, বাই করবে একজন। আমরা নর্মালি গুগলে সার্চ করি কিছু কেনার জন্য অথবা কিছু জানার জন্য। তো আপনার যদি কেনার জন্য, যেমন বেস্ট নামে দিয়ে কোনো শব্দের সামনে বেস্ট লিখেছি, যেমন কিওয়ার্ড, আমি যদি হোস্টিংটা যদি আমার কিওয়ার্ড হয়, এইখানে যেরকম আমার হোস্টিং ছিল কিওয়ার্ড, আমি যদি এইখানে লিখি যে বেস্ট হোস্টিং, এইখানে বেস্ট হোস্টিং মানেটা কি, বেস্ট হোস্টিং মানে হচ্ছে আমার কেনার একটা ইচ্ছা আছে, সবচেয়ে ভালো হোস্টিং কোনটা, ঠিক আছে, সবচেয়ে ভালো হোস্টিং কোনটা, এইটা আমি ফার্স্টে লিখে সার্চ করেছি, আমার কাছে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো যেটার পরে আমার দামে পোষাবে আমি সেটা কিনে নেব। তো এটা কি কমার্শিয়াল হয়ে গেল, আমি কিনতে চাচ্ছি। আবার বেস্ট মোবাইল আন্ডার $300, এটা লিখে কারা সার্চ করে বলেন তো, যারা চাচ্ছে যে $300 নিচে কোন মোবাইল ফোনটা বেস্ট, তার যদি পছন্দ হয় সে কিনে নেবে। এগুলা কমার্শিয়াল কিওয়ার্ড। আবার কমার্শিয়ালের আরও কয়েকটা ধরন থাকে, কিওয়ার্ডের সাথে টপিক থাকতে পারে, না সরি রিভিউ লেখা থাকতে পারে। যেমন আপনি একটা ফোন কিনবেন, কারো কাছ থেকে শুনেছেন যে হ্যাঁ স্যামসাং S9 বা iPhone 6, এইরকম ফোনের নাম আপনি শুনেছেন, আপনি জানতে চাচ্ছেন যে আসলে এই ফোনটা রিভিউ কি, মানে এই ফোন সম্পর্কে মানুষজন কি বলছে একটু দেখে আসি, মানে কেনার আগে চেক করতে পারি। আপনি সার্চ করতে পারেন যে iPhone 6 রিভিউ। এটার অর্থটা কি, আপনি কিনতে চাচ্ছেন, মানুষজন কি বলেছে সেটা যাচাই বাছাই করে পছন্দ হলে আপনি কিনে নেবেন। আবার দেখেন ব্লু হোস্ট রিভিউ, এই ব্লু হোস্ট কি, এই যে আমরা যে হোস্টিং করতেছিলাম এতক্ষণ থেকে, হোস্টিং হচ্ছে ওয়েবসাইটের একটা জায়গা, আমরা যে ওয়েবসাইটগুলো দেখি এগুলোতে একটা জায়গা লাগে তাই না ইন্টারনেটে, এটাকে বলা হয় হোস্টিং। তো ধরলাম আমার টপিক হোস্টিং, আমি হচ্ছে বেস্ট হোস্টিংটা কিনবো। এখন বেস্ট হোস্টিংটা কিনতে গিয়ে আমি পাইলাম একটা, হ্যাঁ ব্লু হোস্ট, একটা কোম্পানির নাম হচ্ছে ব্লু হোস্ট। এই আমি এখন চেক করছি, আচ্ছা দেখি ব্লু হোস্টের কোনো রিভিউ ভালো আছে কিনা। আমি এখন এই ব্লু হোস্টের রিভিউ লিখে সার্চ করছি, তার মানে কি এইটা আমার বাইং ইন্টেনশন আমার মধ্যে আসছে যে আমি এটা কিনে নেব। আবার দেখেন কিওয়ার্ড প্লাস প্রাইস যুক্ত হতে পারে, যে আমরা সার্চ করি অনেক সময় যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, তাই না। এই যে কিওয়ার্ডের সাথে যদি প্রাইস যুক্ত করেন সেটা হয়ে যায় বাইং ইন্টেন্ট রিলেটেড। আবার যদি কিওয়ার্ডের সাথে রিভিউ যুক্ত করেন, রিভিউ শব্দটা, সেটা হয়ে যায় বাইং বা কমার্শিয়াল কিওয়ার্ড। আবার যদি বেস্ট যুক্ত করেন সেটা হয়ে যায় কি কমার্শিয়াল কিওয়ার্ড। আবার যদি কিওয়ার্ড প্লাস টাইম যুক্ত করেন সেগুলো হয়ে যায় কমার্শিয়াল কিওয়ার্ড। যেমন
হুন্ডা সিবিআর প্রাইস 2020 বা 2021, ঠিক আছে। আর তার মানে কি, আপনি কিন্তু টাইম দিয়েও মানুষজন সার্চ করে কেনার জন্য। আমি যদি একটা মোবাইল কিনি, আমি কিন্তু কখনোই কিন্তু 2012 সালের মোবাইল কিনবো না, তাই না? আমি সার্চ করবো কি লিখে, যে হয়তো বা সার্চ করবো এইভাবে যে বেস্ট স্যামসাং S9 প্রাইস 2021 বা স্যামসাং প্রাইস 2021, যে সবচেয়ে ভালো স্যামসাং ফোনের এই 2021 সালের প্রাইসটা কেমন, এটা আমি চেক করছি। তার মানে কি, আমার 21 সালে যদি আমি কিনবো, আমার মনে মনে একটা চিন্তা ভাবনা আছে। আবার ব্লু হোস্ট রিভিউ ইন 2021, অনেক সময় দেখা যায় যে আপনার একটা প্রোডাক্ট আপনি পারচেস করছেন বা করবেন, 5 বছর আগে যেমন রিভিউ ছিল, এখন তার রিভিউটা এরকম নাই। তার মানে কি, মানুষ সাল লিখেও সার্চ করে। 10 বছর আগে একটা কোম্পানি যেমন ছিল, তার হয়তো অনেক ভালো ভালো রিভিউ ছিল, ধীরে ধীরে সেই কোম্পানিটার রিভিউটা খারাপ হয়ে গেছে। তাহলে মানুষজন কি করে, কিওয়ার্ডের সাথে টাইম নিয়েও সার্চ করে। তো আজকের ক্লাসের আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, নোট করে নেন, কিছু কিছু টপিক আপনারা সিলেকশন করবেন, নিশ সিলেকশন করবেন, সেখান থেকে নন কমার্শিয়াল কিওয়ার্ড রিসার্চ করবেন, রিসার্চ করে এক্সেল শিটে তুলবেন। আবার কমার্শিয়াল কিওয়ার্ড আপনারা রিসার্চ করবেন, সেটা এক্সেল শিটে তুলবেন। কীভাবে তুলবেন আমি দেখিয়ে দিব ক্লাসের শেষে। তো যেহেতু এই স্লাইডে আমি চলে আসছি, এই জন্য এখনই বলে দিলাম, কমার্শিয়াল কিওয়ার্ড রিসার্চ করবেন আপনার টপিকের উপরে, আবার নন কমার্শিয়াল কিওয়ার্ড রিসার্চ করবেন টপিকের উপরে। আমি এটা দেখবো, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আপনাদের এটা মনে হয় ফার্স্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, যেটা আসলে মার্কিং হবে, যেহেতু ফার্স্ট বলবো না, একটা অ্যাকচুয়ালি সেকেন্ড অ্যাসাইনমেন্ট হওয়ার কথা। ফেসবুক পেজ মেকিং এর একটা অ্যাসাইনমেন্ট আমি দিব, তো ওইটারও মার্কিং হবে। আপনারা জানেন যে আমাদের এই কোর্সগুলো থেকে ভালো ফলাফলকারীদেরকে আমরা পুরস্কৃত করি, তাই না? তো চেষ্টা করবেন আপনারা যে খুব মনোযোগ দিয়ে ভালো কাজ, কারণ যার কাজগুলি ভালো হবে বুঝতে পারবেন যে ওই কাজগুলি আসলে বায়ারদের কাজ করে দেওয়ার মতো তার ক্যাপাসিটি তৈরি হয়েছে, অ্যাবিলিটি তৈরি হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টগুলো সবাই মনোযোগ দিয়ে করবেন। আপনারা ভুল করেন, সমস্যা নাই, এক্সেল শিটে আপনারা ভুল করেন, তারপরে কি রিসার্চ করতে ভুল করেন, নো প্রবলেম। আপনারা ভুল করবেন, আপনারই সহপাঠী সেটা সলিউশন করে দিবে, ক্লাসে সেটা সলিউশন পাবেন, ঠিক আছে? তাহলে নন কমার্শিয়াল কিওয়ার্ড এবং কমার্শিয়াল কিওয়ার্ড এটা রিসার্চ করবেন, এটা দিবেন অ্যাসাইনমেন্ট 2। অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট 1টা ওইভাবে দেওয়া হয় না, আমি দিব, লিখবেন যে অ্যাসাইনমেন্ট 2, লিখে এই কটা কিওয়ার্ড রিসার্চ করে ফেলবেন, যে যতগুলি পারেন। মিনিমাম আপনারা 20টা কিওয়ার্ড রিসার্চ করবেন, মিনিমাম 20টা, ঠিক আছে? নন কমার্শিয়াল এবং কমার্শিয়াল মিলিয়ে করতে পারেন, আর যারা আরো ভালো পারবেন তারা নন কমার্শিয়াল 20টা করতে পারেন, কমার্শিয়াল 20টা করতে পারেন। আপনার টপিকের উপরে, যে টপিকে আপনি রিসার্চটা করবেন, অনেকেই ফুড নিয়ে করতে পারেন, ফিটনেস নিয়ে করতে পারেন, তারপরে ট্রাভেল নিয়ে করতে পারেন, যার যেটা ইচ্ছা হয়। আমরা পরের টপিকে আসলাম। এখন বিষয় হচ্ছে যে কিওয়ার্ডের কিছু লেন্থ থাকে। আপনার যখন ফাইবার যখন যাবেন, অনেক গিগ দেখবেন যে কিওয়ার্ডের লেন্থ আছে, যে হচ্ছে ব্রড মেস কিওয়ার্ড বলবে, জেনেরিক কিওয়ার্ড বলবে, এক্সিট মেস কিওয়ার্ড বলবে। তো এইগুলো আপনাকে বুঝতে হবে। ক্লায়েন্ট যদি এগুলো বলে যে আমার কিছু ব্রড মেস কিওয়ার্ড প্রয়োজন, আমার কিছু জেনেরিক কিওয়ার্ড প্রয়োজন, আপনি না বুঝলে কিন্তু কাজই করতে পারবেন না। তো আমরা প্রথমে দেখব যে কিওয়ার্ড টাইপস। তো আমরা দেখেছি অলরেডি, তাই না, যে কয়েক ধরনের টাইপস হয়, কাইন্ডস অফ কিওয়ার্ড। সেগুলোর মধ্যে কি কি ছিল? নন কমার্শিয়াল, তারপরে কমার্শিয়াল, দেন হচ্ছে কমার্শিয়ালের মধ্যে আবার বেস্ট আছে, আবার রিভিউ আছে, প্রাইস আছে, টাইম আছে, আবার নন কমার্শিয়ালের মধ্যে হোয়াট ইজ আছে, হাউ টু আছে, আরও অনেক কিছু আছে। আর হচ্ছে কিওয়ার্ডের লেন্থ বা টাইপসের মধ্যে দেখেন জেনেরিক কিওয়ার্ড, এটা টাইপ, এটা কোন টাইপের কিওয়ার্ড? এটা জেনেরিক কিওয়ার্ড। জেনেরিক কিওয়ার্ডটা কি? আসলে জেনেরিক মানেটা কি? জেনেটিক শব্দ তো বোঝেন আপনারা, জেনেটিক বংশগত বা জন্মগত বা উৎপত্তি স্থল আর কি। তাই সরাসরি ক্যামেরা, এটা হচ্ছে টোটালি একটা নাম, তাই না? ক্যামেরা অথবা ডিএসএলআর ক্যামেরা, এই দুটো নির্দিষ্ট করে একটা টপিককে হাইলাইট করছে এবং একটা বিষয়কে ফোকাস করছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেরার একটা কিওয়ার্ড। ক্যামেরা, শুধু ক্যামেরা লিখে লক্ষ লক্ষ মানুষ সার্চ করে। কারণটা কি? ক্যামেরা হচ্ছে মাদার টপিক, মাদার কিওয়ার্ড। এখন আপনি যদি একটু মডিফাই করেন, ক্যামেরা তো অনেক আছে, ক্যামেরার একটা
ভালো ব্র্যান্ড কি? নিকন। অনেকের অনেক ব্র্যান্ড পছন্দ হতে পারে, এটা আমি জাস্ট দেখার স্বার্থে আর কি। নিকন ডিএসএলআর ক্যামেরা, চিন্তা করেন তো, এই ডিএসএলআর ক্যামেরাও কিন্তু একটা হচ্ছে জেনেরিক কিওয়ার্ড। এর সামনে আমি কি লাগাই দিলাম? নিকন। তাহলে আমার সার্চের মধ্যে কিন্তু দুনিয়ার সব রকমের ক্যামেরা আসবে না। গুগল বুঝবে যে আচ্ছা সে ক্যামেরা লিখে সার্চ করছে জেনারিক কিওয়ার্ড, তার সাথে সে নিকন ব্র্যান্ডকে যুক্ত করে দিছে। তো নিকন ডিএসএলআর ক্যামেরা এটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। তো গুগল আপনার কাছে যতগুলো রেজাল্ট নিয়ে আসবে এই সবগুলি হচ্ছে নিকন ডিএসএলআর ক্যামেরার রেজাল্ট। তো ক্লায়েন্টের যদি ক্যামেরা যদি কিওয়ার্ড হয়, অ্যাকচুয়াল টপিক যদি ক্যামেরা হয়, দেখা যাবে হিউজ কম্পিটিশন। এই বিষয়টা আমরা একটু দেখে আসি থেকে, গুগল থেকে দেখে আসি। হ্যাঁ, এটা একটু আমরা গুগল থেকে আসলে চেক করে আসি যে আসলে কি তাই। ক্যামেরা লিখে আমি সার্চ করেছি, আমার কাছে দেখেন কতগুলো রেজাল্ট আসছে। এখানে এইচপি আছে, ও তারপরে কত কিছু আছে আমার কাছে, কোনো ওয়েবসাইট আছে, তারপরে এই সেই লক্ষ লক্ষ ক্যামেরা ভিডিও আছে, ছবি আছে। এবং একটা আপনারা সংখ্যাটা দেখেন একটু, এই সংখ্যা রেজাল্ট গুগল আমাকে দিয়েছে। এটা আমার জেনেরিক কিওয়ার্ড। অ্যাজ লাইক আমি যদি সার্চ করি ডিএসএলআর ক্যামেরা, এটাও একটা জেনেরিক কিওয়ার্ড, ঠিক আছে। এইখানে আমার রেজাল্টটা একটু কম, কারণটা কি? আমি ক্যামেরার সাথে ডিএসএলআর শব্দটাকে আমি যুক্ত করে দিয়েছি। এইখানে যদি আমি লিখি নিকন বা নিকন ডিএসএলআর ক্যামেরা, দেখেন তো আমার রেজাল্টটা কমেছে কিনা। এবং আমার কাছে যতগুলি ওয়েবসাইটের অ্যাড্রেস এসেছে সবগুলোতে কি আছে? নিকন লেখা আছে। বুঝতে পেরেছেন? তার মানে কি, এটা একটু হালকা করে ম্যাচ করা হচ্ছে। মাদার টপিকের সাথে আমার এই শব্দটা যুক্ত করে আমি কি ম্যাচ করছি। তো ক্লায়েন্ট যদি কোনটা চায় এবং কোনগুলোর আপনি যখন জমা দেবেন তার কাছে কিওয়ার্ড যখন সাবমিট করবেন, আপনি এগুলোকে আলাদা কলাম করতে পারেন যে এটা হচ্ছে জেনেরিক কিওয়ার্ডের কলাম, এটা ব্রড ম্যাচ কলাম, এটা এক্সাক্ট ম্যাচ কলাম। আবার দেখেন অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হেড কিওয়ার্ড। এই যে জেনেরিক মানে হেড, মানে আসল যে কিওয়ার্ড, আর এটা হচ্ছে বডি কিওয়ার্ড। এই ব্রড ম্যাচের নাম হচ্ছে কি? বডি কিওয়ার্ড। কেউ কেউ বডি কিওয়ার্ড বলে, কেউ ব্রড ম্যাচ বলে, কেউ আবার হচ্ছে জেনেরিক বলে, কেউ হেড বলে, ঠিক আছে। এক একজন এক একভাবে বলে আর কি। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বলতে কি বোঝায়? আমি সার্চ করেছি এখানে হচ্ছে নিকনের যে ডিএসএলআর ক্যামেরা লিখে, তাই না? এখন নিকনের তো অনেক ক্যামেরা ধরন আছে, সে তো লক্ষ লক্ষ কোটি কোটি ক্যামেরা ডিজাইন আছে তাদের। আমি সার্চ করি নিকন D5 সাইট থেকে নিলাম আর কি, D5 600 বা 300 মানে লেখা আছে, আমি দিলাম এটা, এই ক্যামেরাটা। দেখেন আমার কিন্তু কি হচ্ছে, প্রথমে ক্যামেরা তো ছিলই, ক্যামেরার সাথে ম্যাচ করলাম কি? নিকন। তার সাথে ম্যাচ করলাম কি? একটা মডেল। ধীরে ধীরে কিন্তু আমার একটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে। দেখেন আমার নিকন D5600, দেখেন তো আমার অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করা যত সহজ হবে, আমার এই যে মাদার কিওয়ার্ড যেটা হেড কিওয়ার্ড, এটাকে র্যাঙ্ক করানো কিন্তু তত সহজ হবে না। কারণ ক্যামেরা একটা হিউজ টপিক, বিশ্বের বিভিন্ন কোম্পানি আছে এখানে, বিভিন্ন ওয়েবসাইট আছে এখানে, সেখানে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। বাট আপনার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডের মধ্যে ক্যামেরা শব্দটা থাকতে হবে। আবার নিকন ডিএসএলআর ক্যামেরা, এটাও মোটামুটি একটা হাই কম্পিটিটিভ টপিক। কিন্তু আপনি যদি নিকন D5600 এটা নিয়ে কাজ করেন, দেখা যায় যে হ্যাঁ এখানে কম্পিটিশন কম হইতে পারে, একটা পৃথক আলাদা একটা টপিক আপনি চুজ করে ফেলেছেন। আপনি এইভাবে আরও সার্চ করতে পারেন, যেমন নিকন ডিএসএলআর ক্যামেরা ফর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। দেখেন এখানে আপনি সার্চ করেন, আপনি যদি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে যদি ভালোবাসেন, এগুলা কি হচ্ছে, যেই যেই ব্লগের মধ্যে এই নিকনের ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ক্যামেরা নিয়ে কথা বলা হয়েছে সেই ওয়েবসাইটগুলো আসতেছে। দেখেন এই যে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, এইগুলো আরও হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড।
এই বিষয়গুলো যদি আপনি জানেন, কিওয়ার্ড রিসার্চ করতে আপনার কাছে খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? খুব বেশি সময় লাগবে না, এবং ক্লায়েন্টের কাছে যদি আপনি এগুলো সাজিয়ে গুছিয়ে যদি দিতে পারেন, ঠিক আছে, আপনার কাজের কোয়ালিটি, গুণগত মান কিন্তু অনেক ভালো হয়। ক্লায়েন্টকে তো আপনি কিওয়ার্ড দিয়েছেনই, তাকে আপনি উল্লেখ করে দিয়েছেন যে এটা হচ্ছে আপনার হেড কিওয়ার্ড, এটা আপনার ব্রড মেস কিওয়ার্ড, এটা আপনার এক্সাক্ট মেস কিওয়ার্ড। ক্লায়েন্ট হয়তো এত কিছু বুঝবে না, হ্যাঁ, তাকে যদি এগুলো দেখাই দিয়ে যদি বলে দেন হ্যাঁ এটা স্যার এটা 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 এটা, সে কিন্তু খুশি হবে। আচ্ছা, আমার এখানে আরও 5টা স্লাইড আছে, আসলে এইগুলো আজকে আমি দেখবো না, এই পর্যন্ত আজকে আমরা দেখবো। তবে কীভাবে আজকের যে হোমওয়ার্কটা এটা আপনারা কীভাবে করবেন এটা আমরা দেখব, ঠিক আছে? ধরলাম, আশা করছি আপনার প্রত্যেকের যাদের মোবাইল আছে তারা নোটে, আপনাদের যে নোট ফাইল আছে, নোট সফটওয়্যার আছে, সেটা ইউজ করতে পারেন। আর যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা এইরকম একটা এক্সেল শিট আপনারা ওপেন করবেন। ওপেন করে আপনি একটা নাম লিখে দিতে পারেন, হ্যাঁ, যে হচ্ছে তার লিখবেন যে এটা কিসের কিওয়ার্ড রিসার্চ অ্যাসাইনমেন্ট 2, এটা লিখলেন, লিখে একটু বোল্ড করলেন, জাস্ট একটু ভালো দেখার জন্য, বোল্ড করলেন। বা আপনি যারা এক্সেলে যারা কাজ করেন তারা আরও অনেকভাবে তারা কাজগুলো করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, করলাম। দেন এইখানে আপনি সিরিয়াল নাম্বার দেবেন, যে 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার দেবেন, 1 2 3 এইভাবে সিরিয়াল নাম্বারটা দেবেন। তবে সিরিয়াল নাম্বার দেওয়ার আগে আপনি লিখতে পারেন, এখানে লিখতে পারেন হচ্ছে আমার এটা হেড কিওয়ার্ড, হেড কিওয়ার্ড লিখলেন। লিখে আপনি জাস্ট এটাকে একটু চিহ্নিত করে আইডেন্টিফাই করলেন। এখান থেকে হয়তো আপনি দেখা গেল যে 20টা আপনি হেড কিওয়ার্ড বের করেছেন, হ্যাঁ, ধরলাম এতদূর পর্যন্ত আপনার হেড কিওয়ার্ড। আচ্ছা, এখান থেকে শুরু করুন আমার যে ব্রড ম্যাচ কিওয়ার্ড বা বডি কিওয়ার্ড, তাই না? বডি কিওয়ার্ড বা ব্রড ম্যাচ কিওয়ার্ড করে আপনি আবার এইখানে লেখা শুরু করেন। এইভাবে সবগুলো কমপ্লিট করার পরে আবার এইখানে আপনারা শুরু করতে পারেন যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, সরি। এইভাবে আপনারা সাজিয়ে গুছিয়ে একটা এক্সেল শিট তৈরি করে আপনারা কি করবেন, এই লিস্টগুলো তৈরি করে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। অ্যাসাইনমেন্টটা জমা দিবেন কোথায়? প্রত্যেকেই আপনারা আপনাদের গুগল ড্রাইভে আগে আপলোড দেবেন। ভালো করে শোনেন, অ্যাসাইনমেন্টটা কী করতে হবে, আগে আপনাদের ওই ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করতে হবে। গুগল ড্রাইভে কীভাবে আপলোড করে আমি একটু দেখিয়ে দিই। drive.google.com ধরলাম, এইখানে আমার ড্রাইভে আমি গেলাম, ধরলাম যে এটা আমার ড্রাইভ। তো আপনি চাইলে একটা ফোল্ডার তৈরি করতে পারেন। আপনি যদি কম্পিউটার হয় জাস্ট রাইট ক্লিক করলে নিউ ফোল্ডার লিখবেন যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, একটা ফোল্ডার তৈরি হয়ে গেল আমার। এখন আপনি যে ফাইলে কাজ করেছেন সেই ফাইলটা এইখানে আপলোড করতে হবে। আপনি চাইলে টান দিয়ে ড্রাগ করে ধরে নিয়ে আসতে পারেন, অথবা এখানে যদি আপনি রাইট ক্লিক করেন এই যে আপলোড ফাইলস, ধরলাম আমি মনে করলাম যে হচ্ছে এইটা আমার ফাইল, যদিও এটা একটা ছবি দিচ্ছি আমি, আপনারা জাস্ট আপলোডটা করে কীভাবে, এটা আপনারা আপলোড করলেন। আপলোড করার পরে কী করবেন, পেজটাকে একবার রিফ্রেশ করে নেবেন। ধরলাম এইটা আপনার সেই কিওয়ার্ডের যে ফাইলটা, সেটা এক্সেল ফাইল হোক বা টিএক্সটি ফাইল হোক, অন্য কোনো ফাইল হোক না কেন, এই ছবির উপরে আপনার রাইট ক্লিক করবেন,
রাইট ক্লিক করে গেট লিঙ্ক লেখা আছে, গেট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এখানে রেস্ট্রিক্টেড অল না দিয়ে দিবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এখানে কি ভিউয়ার্স, ভিউয়ার দিলেও হবে। আপনি চাইলে জাস্ট এখানে কপি করতে পারেন, লিঙ্কটাকে কপি করবেন, কপি করে ডান। এই লিঙ্কটা আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন, সে আপনার এই ফাইলটাকে দেখতে পারবে। বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা গুগল ড্রাইভে আপলোড করবেন, আপলোড করে ওই ফাইল থেকে লিঙ্ক নেবেন, যে লিঙ্কটা আপনি কপি করলেন এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন। ঠিক আছে? ধরলাম যে আপনি এইভাবে দেখেন, এই লিঙ্কটা কিন্তু শেয়ার করলেন, এই লিঙ্কটা আপনি যাকে দিবেন তার সে দেখতে পারবে। আর যারা মোবাইল থেকে যারা আসেন তারাও কিন্তু এই অপশনগুলি পাবেন। আপনাদের তো রাইট ক্লিক করার অপশন নাই, তাই না? আপনার দেখবেন এখানে প্লাস চিহ্ন আছে, আপনারা এই যে প্লাসে ক্লিক করলে দেখবেন যে আপলোড ফাইল লেখা থাকবে। একটু সার্চ করে দেখবেন কীভাবে মোবাইল দিয়ে গুগল ড্রাইভে একটা ফাইল আপলোড করা যায় এবং একটা লিঙ্ক নেওয়া যায়। ঠিক আছে? আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকেই এই অ্যাসাইনমেন্টটা জমা দেবেন। ঠিক আছে? ভুল হোক বা একদমই নড়বড়ে হোক, কোনো সমস্যা নাই, সবাই অ্যাসাইনমেন্ট জমা দেবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি প্রশ্ন আশা করব। তো আমরা একটু আনমিউট করার সুযোগ দিচ্ছি আমি সবাইকে, তবে একজন একজন করে হ্যান্ড রেজ করবেন, আমি নাম ধরে জিজ্ঞাসা করবো আর কি। জোবায়ের, আচ্ছা জোবায়ের হোসেনের আগে মেহরুন জাভেদ হ্যান্ড রেজ করেছেন, আপনি আনমিউট করতে পারেন। এই প্রশ্নগুলো শুনবেন, কারণ প্রশ্নগুলো শেষে কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স নেই। ঠিক আছে? মেহরুন জাভেদ, আপনি আনমিউট করতে পারবেন। আচ্ছা জোবায়ের হোসেন। তো ভাই আমরা এই যে অ্যাসাইনমেন্টটা জমা দেব কি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি? ও আচ্ছা, হ্যাঁ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেবেন। ঠিক আছে? আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানে জমা দিতে পারেন, অথবা আমরা একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছিলাম, আপনাদের কি খেয়াল আছে? জি ভাই। ডিএম সেকেন্ড রাউন্ড লিখে। জি জি। আপনারা কি সেই গ্রুপে যুক্ত আছেন সবাই? হ্যাঁ স্যার যুক্ত। আচ্ছা, আমি এই গ্রুপটাকে আরেকবার দেখিয়ে দিই তাহলে। গ্রুপস চ্যাট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিএম সেকেন্ড রাউন্ড, সরি ডিজিটাল মার্কেটিং সেকেন্ড রাউন্ড, এটা আমাদের ফেসবুক গ্রুপ। এখানে আপনার 47 জন যুক্ত আছেন, তাই না? তো আমি, হ্যাঁ আমি আসলে দাঁড়ান আমি একটু কথা বলি। তো এখানে আমি কয়েকজনকে ইয়ে করে দিই, অ্যাডমিন করে দিই বা মডারেটর করে দিই। অ্যাক্টিভ হচ্ছে যে এমডি মামুন আছেন, উনি মোটামুটি অ্যাক্টিভ থাকে গ্রুপে, অ্যাড অ্যাজ মডারেটর। আমি আপনাকে ইনভাইট দিলাম। সাইদ সালমান আছেন, তিনিও অ্যাক্টিভ পারসন, তাকে আমি মডারেট করে দিলাম। যেহেতু আমি হয়তো বা সবসময় আপনাদের পোস্টগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না, অ্যাকসেপ্ট বলতে আমি অ্যাড দিতে পারবো না, তো আপনারা একটু এইগুলোকে দিয়ে দেবেন, অ্যাপ্রুভ দিবেন। দেখা যায় যে যাতে ফেসবুক গ্রুপে দিলে হয় কি সবাই দেখতে পারে এবং পোস্টগুলো থাকে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সময় ধরে হচ্ছে ইয়ে হয়ে যায়, মেসেজগুলো হারিয়ে যায় আর কি। ফেসবুক গ্রুপে সবাই যুক্ত হয়ে নেবেন। আমি এই গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একজন চ্যাট বক্স থেকে এই লিঙ্কটা কালেকশন করে নেন। লিঙ্কটা সবাই পেয়েছেন কিনা? আপনারা কি এই গ্রুপে যুক্ত আছেন সবাই তো নাকি এই গ্রুপটাতে? জি ভাই আছি। আচ্ছা, এই গ্রুপে আমি কয়েকজনকে ইনভাইট করেছি যারা কাজ করবে অ্যাজ এ মডারেটর হিসাবে। আপনাদের দায়িত্ব হবে যে কোর্স পোস্টগুলোকে একটু দেখে শুনে অ্যাপ্রুভ দেওয়া আর কি, যাতে সবাই সবারটা দেখতে পারি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে খুঁজতে গেলে ঝামেলা হয়ে যাবে। ওকে, এখন প্রশ্ন করেন মেহরুন জাভেদ। স্যার আমার এই যেটা যে আপনি করেন অ্যাফিলিয়েট কমিশন ভিত্তিক মার্কেটিং, তাই না? জি।
স্যার এটা যদি আমি মানে আমার কিচেনের সাথে অ্যাড করতে চাই, কারণ আমি কিচেন দিয়ে শুরু করতে চাই বিজনেস, এটা কি আপনি কি সম্ভব? আপনি কি অ্যাফিলিয়েট করবেন নাকি অ্যাফিলিয়েট করাবেন, কোনটা? মানে যদি আমি নিজে করি। যদি আপনি নিজে করেন সেই ক্ষেত্রে আপনাকে অন্য কারো কিচেন প্রোডাক্ট বা কিচেন রিলেটেড প্রোডাক্ট আপনাকে মানে সেল করতে হবে আপনার ওয়েবসাইট থেকে। জি জি জি। যেমন তো ওটা কিভাবে স্যার? হ্যাঁ, আমাদের অ্যাফিলিয়েট সম্পর্কে এক্সট্রা ক্লাসই আছে। তো বিষয়টা হচ্ছে অন্য কারো প্রোডাক্ট আপনার ওয়েবসাইট থেকে বিক্রি করে দেওয়া, এটা হচ্ছে অ্যাফিলিয়েট, এবং সে আপনাকে কিছু কমিশন দেবে। এটা নিয়ে বিস্তারিত ক্লাস আছে আমাদের, ঠিক আছে? আজকে হয়তো এক লাইন দুই লাইনে বললে বিষয়গুলো অস্পষ্ট থেকে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ফয়সাল মাহমুদের কাছ থেকে প্রশ্ন আশা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে বিষয়গুলো নিয়ে কিওয়ার্ড অ্যাসাইনমেন্ট করব সেই টপিকগুলো আরেকবার মেনশন করলে ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। অ্যাসাইনমেন্ট করবেন, আপনাদের সাবজেক্ট দিবেন যে কিওয়ার্ড রিসার্চ অ্যাসাইনমেন্ট 2, ঠিক আছে? এখান থেকে আপনারা এই যে নন কমার্শিয়াল, কমার্শিয়াল, আবার জেনেরিক, ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, অ্যাকচুয়ালি এই দুটা স্লাইডের আপনারা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে? এই একটা স্লাইড 14 নাম্বার আর স্লাইড 15 নাম্বার, এই দুটা স্লাইডের আপনারা স্ক্রিনশট নিতে পারেন, যে এই দুটা স্লাইডকে বেস করে আপনারা এক্সেল শিটে কে কত সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারেন, ঠিক আছে? সবাই এই একটা স্লাইডের স্ক্রিনশট নিতে পারেন, আর একটা স্লাইডে নিতে পারেন এইটা। আপনারা চাইলে কেউ কলাম আকারে করতে পারেন, কেউ আবার হচ্ছে ওই যে আমি এক্সেল শিটে যেভাবে দেখালাম আলাদা আলাদা করে এইভাবে করতে পারেন। জেনারিক কিওয়ার্ড কোনগুলো, কোনগুলো ব্রড ম্যাচ কিওয়ার্ড, কোনগুলো এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, কোনগুলো নন কমার্শিয়াল, কোনগুলো কমার্শিয়াল, ঠিক আছে? এই আর কি। আর কারো কোনো প্রশ্ন? ভাই আমার এটা একটা প্রশ্ন যদি ছিল। এক্সেল শিটে না করে যে গুগল শিট আছে ওইখানে করি তাহলে সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই ভাই, গুগল শিট হলে তো আরও ভালো। আপনি অনলাইনে করলেন সেটাই ভালো, ঠিক আছে? গুগল শিটে যারা যারা আমি বললাম কেন যে গুগল শিট সবাই চালাতে পারে না, হ্যাঁ, জি এই জন্য যারা গুগল শিট পারেন তারা গুগল শিটে করবেন। জি ভাই। আচ্ছা, ওয়াহিদুল ইসলাম। ভাই এক প্রশ্ন ছিল, জি, ভাই টেকনিক্যাল এসইও বলতে কি বোঝায়? টেকনিক্যাল এসইও টেকনিক্যাল এসইও বলতে যে ওয়েবসাইট যে আমরা অডিট করি সেখানে কোনো এরর আছে কিনা, বা এই যে অন পেজ এসইওর মধ্যে কিছু টেকনিক্যাল বিষয় থাকে, হ্যাঁ, লিঙ্কগুলো ঠিকঠাক করা, স্কিমা দেওয়া, ঠিক আছে, এই বিষয়গুলো আর কি। আচ্ছা, আর একটা বলা আছে যে এরকম 10 পেজেস অন পেজ এসইও অপটিমাইজেশন, সেক্ষেত্রে কি 10 পেজে এক পেজের ভিতরে তো অনেকগুলো হ্যাঁ, 10 পেজ বলতে 10 10 পেজ যদি আপনি অপটিমাইজ করেন আপনাকে 10টা পেজ আলাদা আলাদা করে অপটিমাইজ করে নিতে হবে অন পেজ এসইওর মাধ্যমে। এক পেজের মধ্যেই তো আবার অনেকগুলো ইয়ে থাকে, পোস্ট থাকে, সেই ক্ষেত্রে এসে না, অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে পোস্টের আমি এসইও কি- করা ভিন্ন, পোস্টের এসইও করা ভিন্ন, পেজের SEO আর পেজের এসইও করা ভিন্ন, ঠিক আছে? একই পেজে অনেকগুলো পোস্ট থাকতে হবে, তাহলে অনেকগুলো কিওয়ার্ড আলাদা আলাদা হচ্ছে না, ফোকাস কিওয়ার্ড। আচ্ছা, বিষয়টা একটু বোঝেন। একই পেজে যখন পোস্ট থাকে ওই পোস্টের কিন্তু আলাদা একটা ল্যান্ডিং পেজও থাকে। বিষয়টা যদি আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, ধরলাম আমি একটা ওয়েবসাইটে যাই, দেখি আসলে এটা কিন্তু একটা আলাদা, কিন্তু একটা পেজের পোস্ট, তাই না? আমি যদি এইখানে আসি, দেখেন এটা একটা পেজ, এই পেজে কিন্তু কি আছে, এইটা একটা পোস্ট আছে, এইটা একটা পোস্ট আছে, এই একটা পোস্ট, এই একটা পোস্ট, তাই না রাহিদুল ইসলাম? অ্যাকচুয়ালি আপনাকে এই পেজের এসইও করতে হবে না, এই পেজের জাস্ট কিছু জিনিস থাকে যে আপনি লিঙ্কটা ঠিকঠাক করলেন কিনা, কোনো কিছু করলেন কিনা, কিন্তু আপনাকে যেটা এসইও করতে হবে যদি ব্লগ পেজ যদি হয়, যে এইটার এই পোস্টের এসইওটা করতে হবে, ঠিক আছে? আর পেজ বলতে কোনটা বুঝি আমরা? পেজ বলতে বুঝি আমরা যে এই ডব্লিউপি বিগিনার্সে আসলাম, এদের যদি কোনো পৃথক পেজ থাকে, যেমন ধরলাম আমি প্রোডাক্ট পেজ, দেখেন এই প্রোডাক্ট পেজের আপনি এসইও করতে পারেন। তারপর ধরলাম আমি এই যে এসিএম রাশ, এটা একটা পেজ আছে, তাই না?
smr.com, এটা হচ্ছে পেজ। এই পেজের আপনি এসিওটা করতে পারেন। এই যে ওয়ান পেজ দেখতে পাচ্ছেন। আর যখন কোনো দেখছেন যে কোনো ব্লগ আছে, পোস্ট আছে, সেটার তো আলাদা বিষয়। ব্লগের ওটা জাস্ট হচ্ছে আপনার সামারি দেখায়, আর ক্লিক করলে ফুল পেজ ব্লগ দেখা যায়। এসিও করতে হয় ওই ফুল ব্লগ পেজের, ঠিক আছে? তো অনেকে এরকম আছে যে অপশন দেয় যে আমি হোম পেজ, কন্টাক্ট পেজ, এই পেজগুলো রেসিও করব। হ্যাঁ, আপনি করবেন। এসিও যদি হোম পেজের মধ্যে তো হোম পেজ ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজ না? হ্যাঁ, তো সেক্ষেত্রে জাস্ট ওই লিংকটা আমি পারমালিংকটা জাস্ট ঠিক করে দেবো, তাই তো? শুধু পার্মালিংক ঠিক করলে না ভাই, অনলাইন অন পেজ এসিও তো অনেকগুলো বিষয় থাকে। হোম পেজেরও তো অনেকগুলো বিষয় আছে এসিও করার, তাই না? হোম পেজে আপনি কোথায় কি রাখছেন বা কোথায় কি রেখেছেন, সেগুলোর মধ্যে কিওয়ার্ডগুলো আছে কিনা, এটাও তো দেখাশোনার একটা বিষয় আছে। হ্যাঁ, আপনি যদি এসিওটা শিখেন, অন পেজ এসিও ক্লাস আছে আমাদের, আশা করি একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করবেন, বুঝে যাবেন যে আসলে কীভাবে পেজে রিসিভ করতে হয়, কীভাবে পোস্ট রিসিভ করতে হয়। কাজী ইনজামামুল ইসলাম আহাদ, অনেকেই লিভ নিচ্ছে, বুঝলাম না। ইনজামামুল ইসলাম আহাদ, হ্যাঁ স্যার, কিওয়ার্ডের কথাটা স্যার এগুলো বুঝলাম স্যার। ডোমেইন হোস্টিং এর ব্যাপারগুলো আমি একটু আচ্ছা, ডোমেইন হোস্টিং এর বিষয়গুলো আমরা পরে আলাপ আলোচনা করবো, আমাদের ক্লাস আছে ডোমেইন হোস্টিং এর বিষয় নিয়ে, ঠিক আছে? তখন আলাপ আলোচনা করবো। আজকের এই ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন আছে আপনার? স্যার, ওই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে শুনতে পাচ্ছেন? কাজ করি, তো এক্ষেত্রে শুনতে পারেন? আপনার কথা ড্রপ হয়েছে, কসমেটিক্স এন্ড ঠিক কথা ড্রপ হয়েছে ইনজামামুল ইসলাম। স্যার, আমার মেইন কিওয়ার্ড ধরুন কসমেটিক এন্ড স্কিন, ফ্যাশন এন্ড স্কিন কেয়ার। সেক্ষেত্রে আমি কি ফ্যাশন কে মেইন কিওয়ার্ড ধরবো নাকি স্কিন কেয়ার প্রোডাক্টগুলোকে মেইন কিওয়ার্ড? আপনার স্কিন কেয়ার হচ্ছে এটা সাব টপিক, আর ফ্যাশন হচ্ছে মাদার টপিক। আপনি মাদার টপিক নিয়ে কাজ করলে মাদার টপিকের কিওয়ার্ড রিসার্চ করবেন, আর স্কিন কেয়ার নিয়ে কাজ করলে আপনি স্কিন কেয়ার নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন। ওকে, তো আজকে আর আসলে ক্লাস আমি নিব না, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। আপনার কষ্ট করে আছেন, একটু ভিডিওগুলো অন করবেন সবাই, যদি সম্ভব হয় আমি একটা স্ক্রিনশট নেব ক্লাসের অ্যাটেন্ডেন্স হিসেবে। আর আজকে ক্লাসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। স্যার, 2টা প্রশ্ন ছিল, করা যাবে কি? স্ক্রিনশট নিতে নিতে প্রশ্ন করতে পারেন। আচ্ছা আচ্ছা স্যার, একটা হলো যে কিওয়ার্ড সার্চিং, যেমন ওই সে ইনজামুল হক ভাই বললেন, তার কি মাদার টপিকটা হলো ফ্যাশন, একটা ফ্যাশন, আর সাব টপিকটা হলো যে স্কিন কেয়ারিং, আই থিংক এরকম। আমার তো মাদার টপিক স্যার ফুড, তো সাব টপিক কি হবে? সাব টপিক তো আপনার হচ্ছে, আপনি যদি সাব টপিক ফুডের কি হতে পারে, ফুডের হতে পারে আপনার বিরিয়ানি হতে পারে, আপনার হচ্ছে মানে অন্যান্য রান্না করার যে বিষয়গুলো। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, বুঝেছি। আর ফুড বলতে তো দেখেন, ফুড বলতে তো ফাস্ট ফুড বোঝায়, তারপর হচ্ছে কেউ আবার ভেজিটেরিয়ান, কেউ আবার হচ্ছে জাঙ্ক ফুড, অনেক আছে না এরকম, কেউ ফলমূল, ফুড তো অল কাইন্ডস অফ ফুডস। জি, আর স্যার ব্লগ লেখার ক্ষেত্রে যেটা বললেন, আমি লিখলাম যে অনেকগুলি কিওয়ার্ড দেখলাম, আপনি দেখালেন যে, তো একটাকে চুজ করে বা আমার পছন্দের কোনো একটা চুজ করে আমি লিখলাম, কিন্তু আমি সাবমিট কোথায় করব বা কারাই আমাকে এই কাজ দেবে? আচ্ছা, অ্যাকচুয়ালি ব্লগ লেখার কাজের কথা কিন্তু বলিনি, আমি বলেছি কিওয়ার্ড রিসার্চের যে কাজ, ঠিক আছে? ব্লগ লেখার কাজ হচ্ছে এটা কন্টেন্ট যারা রাইট করবে তাদের কাজ। আপনার কাজ হচ্ছে আজকের যে ক্লাসে এই টপিকের কাজ হচ্ছে কিভাবে কিওয়ার্ড চিনবেন, কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। এটা ক্লায়েন্টকে জমা দিতে হবে। ক্লায়েন্টকে জমা দিলে ক্লায়েন্ট যার মাধ্যমে কন্টেন্টটা লিখে নেয় তাকে সে জমা দিবে যে ভাই আমার এই 100টা কিওয়ার্ড পেয়েছি, এখন আপনি যেহেতু কন্টেন্ট রাইটিং এর জন্য আপনাকে হায়ার করা হয়েছে, আপনি কন্টেন্ট রাইট করেন। তো আপনার যে জমা দেওয়া কিওয়ার্ডগুলো নিয়ে ওই ব্যক্তি কন্টেন্ট রাইট করে দেবে, বুঝতে পারলেন? আর আপনি যদি নিজের কাজ নিজে করেন, আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ওই কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকেই ব্লগ লিখতে হবে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আর এগোবো না, আশা করি অনেকেই অনেক কিছু শিখতে পেরেছেন। বেসিক যে থিওরিগুলা, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এসিওর আরও
এসইও ক্লাসগুলো অ্যাকচুয়ালি থিওরিটা না জানলে প্র্যাকটিক্যাল করতে গিয়ে আটকে যাবেন বারবার। এই জন্য আমি চেষ্টা করি থিওরিগুলো ভালো করে বুঝে দেওয়ার। আজকে ক্লাসের ফিডব্যাক আমি চাই, ভালো লাগুক মন্দ লাগুক কঠিন লাগুক সহজ লাগুক, ফিডব্যাকটা দিবেন আমাদের ফেসবুক গ্রুপে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।